আমরা আজকে কথা বলবো রিভার্স ট্রান্সলেশন নিয়ে। তার আগে আমাকে একটু কমেন্ট করেন তো রিভার্স বলতে আপনারা কি বোঝেন। আচ্ছা, তাহলে আসেন আমরা চলে যাই। এই রিভার্স ট্রান্সলেশন বলতে গেলে যে বিষয়টা দাঁড়ায়, আমরা নর্মালি কিছু ট্রান্সলেশন আছে সোজা বাংলা এবং ইংরেজি একইভাবে ট্রান্সলেট করি। মুনতাসির মাহমুদ, ধন্যবাদ। দেখেন বাংলা এবং ইংরেজি কিছু ট্রান্সলেশন আছে যেটা আপনার কাছে অ্যাজ ইউজুয়ালি মনে হবে সোজাই আমরা ট্রান্সলেট করি। যেমন আমরা এভাবে পড়ে আসছি, এই যে আই ইট ম্যাঙ্গোস, হ্যাঁ আপনি কিন্তু বলছেন আমি খাইটা আগে বলেন না, সাধারণত বলেন আমি আম খাই। এখন এখানে যে ঘটনাটা ঘটছে দেখেন, ইংরেজিতে যা আছে বাংলায় আমরা তাই লিখতেছি, শুধুমাত্র অবজেক্ট আর ভার্বের হালকা একটু আগে পিছে। তবে কিছু বাংলা টু ইংলিশ এবং কিছু ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন পাবেন, যেখানে গিয়ে দেখবেন, যেখানে গিয়ে আপনি দেখতে পাবেন যে ইংরেজির ট্রান্সলেশনটা বাংলায় উল্টা করতে হচ্ছে, বাংলার ট্রান্সলেশনটা ইংরেজিতে উল্টে দিতে হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কখন আমরা এই কাজটা করব, কখন আমরা একদম সিধা ট্রান্সলেট করব আর কখন উল্টা ট্রান্সলেট করব, এই বিষয়টা আমরা এখন ধাপে ধাপে দেখবো ইনশাল্লাহ। তো আমি আমার আজকের এই ক্লাসটাতে আপনাদের সাথে 3টা ওয়ে ব্যাখ্যা করব যে এইভাবে আপনি ট্রান্সলেট করতে পারবেন। হ্যাঁ, এখন বলতে পারেন ভাইয়া আমাদের তো পরীক্ষায় ট্রান্সলেশন আসে না। পরীক্ষায় ট্রান্সলেশন আসে না, কিন্তু আপনি যখন প্যারাগ্রাফ লিখবেন সেখানে তো আপনি আপনার ব্রেনে কিন্তু অটোমেটিক্যালি ট্রান্সলেট করবেন। ওকে, আপনি যখন এক্সপ্লেনেশন লিখবেন আপনি যেটা চিন্তা করবেন সেটা কিন্তু ট্রান্সলেট করবে আপনার ব্রেন, ট্রান্সলেট করে লিখে দিবে। আর এছাড়া একটা প্রশ্ন পড়ে বুঝতে গেলেও কিন্তু ট্রান্সলেশন কাজে লাগে। সাইড বাই সাইড যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করেছেন তখন এটা কাজে লেগেছে। তাহলে আসেন খুব বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। রিভার্স ট্রান্সলেশনে যাব। একটি বাক্য বা লেখাকে একটি ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করার পর সেটিকে আবার মূল ভাষায় অনুবাদ করা। ইউসা, আসলে এটা রিভার্স ট্রান্সলেশন মানে ওইটা বোঝাচ্ছি না বাবা, রিভার্স মেথড অফ ট্রান্সলেশন বলতে পারেন আর কি। আচ্ছা, অর্থাৎ দেখেন আমরা যখন ট্রান্সলেট করব সাধারণত ডান দিক থেকে আমরা বাম দিক থেকে ডানে যাই। তবে 3টা জায়গা আছে যেখানে আমাদের ট্রান্সলেশন করতে হয় ফ্রম বাহাইন্ড, ফ্রম রাইট টু লেফট। এখন প্রশ্ন হচ্ছে কখন লিখবেন। এর মধ্যে একটা আমি আপনাদের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে দেখিয়েছিলাম যে যখন আপনি দেখতে পাবেন যে দুটো নাউন মাঝখানে একটা প্রেপোজিশন, সেক্ষেত্রে বাংলা হয় অপোজিশন। যদি 2টা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন থাকে সেক্ষেত্রে বাংলা অনুবাদটা উল্টা লিখতে হয়। 2 নাম্বার হলো কমপ্লিট প্যাসিভ ভয়েস। একটা পরিপূর্ণ প্যাসিভ ভয়েস যখন দেয়া থাকবে তখন আপনাকে তার বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হবে। এবং 3 নাম্বারে যেটা, এইখানে একটা মারাত্মক টুইস্ট আছে। হ্যাঁ, এখানে একটা মারাত্মক টুইস্ট আছে, এইটাকে বলা হয় রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে মাঝে মাঝে আমরা রিডিউস করি বা রিডাকশন করি, তখন আমাদেরকে এই থিমটা ব্যবহার করতে হবে। তাহলে আসেন আমরা অনেক আজাইরা ইন্ট্রো দিছি, এবার মূল আলোচনায় চলে আসি। এই বিষয়গুলো আপনাদের সাথে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, সো খুব বেশি এটা ব্যাখ্যা আর করার প্রয়োজন নাই। এরপরেও বলে নিই, আমরা জেনে আসছি যে ইংরেজির প্রেপোজিশন বাংলায় গিয়ে বিভক্তি বা অব্যয় হয়ে যায়। যেমন আমি ইন এবং অ্যাটের বাংলা লিখে রেখেছি এখানে, অনুবাদটা আর কি। ইনের বাংলা আমরা সাধারণত মধ্যে বা ভিতরে পড়ে আসছি, বাট ইন প্র্যাকটিক্যাল টার্ম আপনি যেটা পাবেন, ইনের বাংলা বেশিরভাগ ক্ষেত্রেই পাবেন এ অ তে। ইনের বাংলাটা পাবেন এ অ তে। চাইলে আপনি মধ্যে, ভিতরে অথবা ভিতরের এই শব্দটা ব্যবহার করতে পারেন। অফের বাংলা আমাদের মোটামুটি সবার মুখস্থ আছে, রয়ের, ফ্রম, হতে, থেকেছে, অন, উপরে। তবে প্র্যাকটিক্যাল লাইফে উপরে না, আপনি বেশিরভাগ যেটা পাবেন সেটা হচ্ছে উপরের। সিমিলারলি বাই, বাই মানে দ্বারা, দিয়া, কর্তৃক, পাশে, ইভেন পাশেরও বোঝায়। ঠিক আছে, আমরা চাইলে কিন্তু এখানে বাই জায়গায় বিসাইড বলতে পারি। বিসাইড মানেও পাশে, আবার বিসাইড মানেও পাশের। ফর মানে জন্য, এগুলো আমরা পড়ে আসছি। আন্ডার মানে আমরা নর্মালি নিচে বলে আসছি। তবে প্র্যাকটিক্যাল লাইফে আমরা নিচে না বলে অধিকাংশ ক্ষেত্রেই নিচের কথাটা বলি। হ্যাঁ, নিচে না বলে কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে নিচের এই শব্দটা ব্যবহার করি। এছাড়াও টু যদি ভার্বের বেস ফর্মের সামনে থাকে, আবারও বলি, টু যদি ভার্বের বেস ফর্মের সামনে থাকে, অর্থাৎ 2 + V1 থাকলে মোস্ট অফ দ্য কেস আপনাকে তে যুক্ত করতে হয়। যেমন টু গো যেতে, টু ইট খেতে, টু রিড পড়তে, টু ডাই মরতে ইত্যাদি। তবে
এই টু মানে বলতে পারেন নিকটে, কাছে, কাছের, দেখেন কাছেরও হয়, নিকটেরও হয়, প্রতিও হয়। তার মানে আমরা এইভাবে বেশ কয়েকটা স্টাইলে এই প্রেপোজিশনগুলোর বাংলা ব্যবহার করতে পারবো। তো এই প্রেপোজিশনগুলোর বাংলা আপনারা মোটামুটি না ফাটাফাটি ভাবে জানেন ধরে নিলাম। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আর আমি তো ক্লাসে এসে আপনাদেরকে পিডিএফটা পোস্ট করে দিচ্ছি। আচ্ছা, এইবার একটু আসেন আমরা ওই যে ওয়েজ অফ রিভার্স ট্রান্সলেশন, মানে উল্টো দিক থেকে ট্রান্সলেট করার যে ওয়েজ গুলো আছে, এর মধ্যে রুল 1টা এখন আমরা দেখব। তো রুল 1টা আমাদেরকে কি বলছে দেখেন বাবা। রুল 1টা বলতেছে যে যখন আপনি দেখবেন দুইটা ওয়ার্ড, এখানে ওয়ার্ড বলতে আমরা সাধারণত নাউনকে বোঝায় আর কি। এটা আমি আর একটু গাঢ় করে দিই আপনার জন্য বুঝতে সুবিধা হবে। যদি আপনি কখনো এইরকম দেখেন, যদি আপনি কখনো এরকম দেখতে পান, যে দুটো ওয়ার্ড, স্পেশালি এই দুটোকে আমরা ওয়ার্ড না বলে এটা বেটার হবে আপনি যদি নাউন বলেন। যখনই দেখবেন দুইটা নাউন, এই যে দেখেন বাবা দুইটা নাউন, এর মাঝখানে যদি একটা প্রেপোজিশন থাকে, সেক্ষেত্রে আপনাকে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হবে। তাহলে আমরা বলবো দুটো ওয়ার্ড বা দুটো নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন থাকলে বাংলা অনুবাদ উল্টা তথা ডান থেকে হবে। ডান থেকে কোন দিকে হবে? ডান দিক থেকে বামে আসতে হবে। এটা নিয়ে আমি আপনাদের সাথে এর আগে অনেকবার কথা বলেছি। আরেকবার আপনাদেরকে একটা ভিজ বা এক্সাম্পল দেই, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। যেমন ধরেন আমরা বললাম পিপল অফ বাংলাদেশ। তাহলে দেখেন পিপল মানে হচ্ছে আপনি বলতেছেন জনগণ, বা আপনি বলতে পারেন মানুষ। এই যে অফ মানে আপনি বলতেছেন র বা এর, আর বাংলাদেশের বাংলা তো বলা লাগে না। সেক্ষেত্রে আমরা কি বলবো? রূপা বলছেন আসসালামু আলাইকুম স্যার, অনেক বেশি দেরি করে ফেললাম। না বাবা, অনেক বেশি দেরি করে নাই, আমরা ক্লাস শুরু করেছি মাত্র এই 8-9 মিনিট হবে আর কি। হ্যাঁ, তো খেয়াল করেন এই যে পিপল অফ বাংলাদেশ, আমরা 1 নাম্বার রুল করতেছি। রুম্পা দেরি করেন নাই, সমস্যা নাই। তো যেটা বললাম রুম্পার জন্য আরেকবার বলি, যে যখন দেখবেন দুটো ওয়ার্ড বা দুটো নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন আসবে, বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখবেন। তখন আপনি কি এটাকে বলবেন মানুষের বাংলাদেশ নাকি বাংলাদেশের মানুষ? এই যে আমাকে এখন উল্টা দিক থেকে আসতে হচ্ছে, আমাকে বলতে হচ্ছে বাংলাদেশের মানুষ। এইটা আমি আপনাকে জাস্ট একটা ফ্রেজ আকারে দেখালাম। এখন আমরা সেন্টেন্স আকারে দেখব। তো দেখেন এটা কিন্তু বাংলা টু ইংলিশ অ্যান্ড ইংলিশ টু বাংলা দুটো ক্ষেত্রেই অ্যাকসেপ্টেড, দুটো ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো দেখেন এই যে 1 নাম্বার একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি যে আমি গতকাল রাস্তার পাশের বস্তির একটা মেয়েকে দেখেছিলাম। এই যে একটা বাক্য। এখন প্রশ্ন করতে পারেন যে স্যার এইখানে আপনার রিভার্স ট্রান্সলেশন কিভাবে কাজে লাগলো? এটা মারাত্মক সহজ একটা বিষয়। দেখেন আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করছি, জাস্ট একটু সেন্টেন্সগুলো আগে দেখাই নেই। তবে এখানে বলতে পারেন যে স্যার আমি কেমনে বুঝবো রিভার্স ট্রান্সলেশন হবে? যখন আপনি দেখবেন বিভক্তি আসতেছে, এই যে দেখেন রাস্তার পাশের বস্তির, এই দেখছেন বিভক্তি চলে আসছে। যখনই বিভক্তি বা অব্যয় পাবেন আপনি মোটামুটি শিওর হয়ে যাবেন সেইখানে প্রেপোজিশন বসবে। ওকে, আর একটা উদাহরণ দেখেন, জলবায়ু পরিবর্তনের কারণে, এই যে দেখেন কারণে দেশের দারিদ্রতা এখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে। এই যে আমরা জানি ফ্রম মানে হতে, থেকে, দিকে হলে হয় টু। আমরা একটু আগে পড়ে আসছি, আরেকবার মনে করাই দিই আপনাদেরকে। আরেকবার মনে করাই দিই। এই যে দেখেন আমরা কি বললাম, আমরা কি পড়েছিলাম যে প্রেপোজিশনের বাংলা হলো বিভক্তি বা অব্যয়। এইবার আসেন সেকেন্ড সেন্টেন্সটাতে যদি চলে যান, এটা তো দেখলাম আমরা। থার্ড বাক্য বা থার্ড সেন্টেন্স, agricultural credit is very important to marginal and small farmers in Bangladesh, in countries like Bangladesh. এই জায়গাটাতে যদি একটু খেয়াল করেন দেখেন এখানেও কিন্তু আপনি এই যে সাবজেক্ট এবং ভার্বের পরে একটা বিরাট অংশ পাচ্ছেন, যে বিরাট অংশের মাঝখানে প্রেপোজিশন আছে। সোজা কথা, যদি প্রেপোজিশন পান বাংলায় অনুবাদ উল্টা লিখবেন, আর যদি বাংলায় বিভক্তি পান ইংরেজিতে প্রেপোজিশন দিয়ে উল্টা অনুবাদ করবেন। আমরা দেখবো এটা। এরপর দেখেন দিনাজপুরের মাটির আলুর স্বাদ আসলেই অতুলনীয়। জাস্ট একটা বাক্য লিখছি আমি আর কি। এটা দিনাজপুরের না মুন্সিগঞ্জের আলু বেশি ভালো হয়, তাই না? তো এগুলো কি ঘটনা দেখেন। এবার 5 নাম্বার, সুন্দরবন প্রোটেক্টস দ্য সাউদার্ন রিজন অফ আওয়ার কান্ট্রি ফ্রম, এই যে দেখেন প্রেপোজিশন পাচ্ছেন।
তার মানে যে জায়গাগুলোতে প্রেপোজিশন পেয়েছেন বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখবেন, যে জায়গাগুলোতে আপনি বিভক্তি পেয়েছেন ইংরেজি অনুবাদ উল্টা দিক থেকে লিখবেন। তাহলে আসেন আমরা একটু প্র্যাকটিক্যালি উদাহরণে চলে যাই। তাহলে আমরা একদম শুরুতে যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি, এখানে বলছে দেখেন আমি রাস্তার পাশের বস্তির একটা মেয়েকে দেখেছিলাম। আমি গতকাল রাস্তার পাশের বস্তির একটা মেয়েকে দেখেছিলাম। আপনি যখনই বাংলা বাক্য, এরকম আপনাদেরকে বাংলা বাক্য দিয়ে ইংরেজিতে অনুবাদ করতে দিবে, যখন আপনাকে এরকম বাংলা বাক্য দিবে, বাংলা বাক্যকে যদি বড় সড়ো সাইজে পান, এক্ষেত্রে আপনার কাজ কোনটা জানেন? আপনার কাজ হচ্ছে এটাকে আন্ডারলাইন করে করে ছোট ছোট অংশে ভাগ করে নেবেন। তাহলে দেখেন এই যে আমি, এটা হলো একটা ভাগ। এখন প্রশ্ন করতে পারেন স্যার আমি ছোট ছোট যে ভাগ করব এটা কিসের ভিত্তিতে ভাগ করব? এটা যদি ফ্রেজ হয়ে যায় তাহলে একটা পুরো অংশটাকে একটা ধরবো আমরা। যেমন মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস, এটাকে একটা অংশ ধরবো আমরা। আর এছাড়া ছোট ছোট যে ওয়ার্ড গুলোর সাথে বিভক্তি নাই তাদেরকে একটা করে অংশ ধরবো। সোজা কথা, বিভক্তি থাকলে আন্ডারলাইন টেনে যাব, বিভক্তি না থাকলে থেমে যাব। আমি আবারও বলি, বিভক্তি থাকলে আন্ডারলাইন টেনে যাব, না থাকলে থেমে যাব। যেমন দেখেন আমি, এখানে কোনো বিভক্তি নাই। গতকাল, এখানে কোনো বিভক্তি নাই। রাস্তার এই যে একটা বিভক্তি আছে, পাশের এই যে একটা বিভক্তি আছে, বস্তির এই যে একটা বিভক্তি আছে, মেয়েকে, অনেকের ধারণা যে কে একটা বিভক্তি। খেয়াল করেন, অনেকের ধারণা যে কে একটা বিভক্তি। তবে ইংরেজির ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, অবজেক্ট পজিশনে যাই থাকে আমরা তার সাথে একটা কে যুক্ত করি। যেমন ধরে নেন আমি লিখলাম আই নো, ধরে নেন লিখলাম রুম্পা। এখন আমি কি বাংলায় বলবো যে আমি রুম্পা চিনি? আচ্ছা বলেন তো, আমি কি বলবো যে আমি রুম্পা চিনি? কখনো আমি বলবো না যে আমি রুম্পা চিনি। কখনো আমি বলবো না আমি মুনতাসির চিনি। আমাকে বলতে হবে আমি রুম্পাকে চিনি অথবা আমি মুনতাসিরকে চিনি। তার মানে এই যে রুম্পার সাথে, খেয়াল করেন, রুম্পার সাথে কে আনার জন্য ইংরেজিতে কি আমার কিছু যোগ করতে হয়েছে? হয় নাই। বিষয়টা দাঁড়াচ্ছে এই, যখন আপনি অবজেক্ট পজিশনে কোনো নাউন পান, বেশিরভাগ ক্ষেত্রে তার শেষে একটা কে আসে। ওকে, আবার দেখেন আমি যদি বলি আই লাভ বাংলাদেশ, আপনি তখন অনুবাদ করবেন কি? আপনি কি বলবেন আমি বাংলাদেশ ভালোবাসি? নো, আপনি বরং বলবেন আমি বাংলাদেশকে ভালোবাসি। দ্যাট মিনস যদি কোনো কিছুর সাথে একটা কয়কারে কে থাকে, এটা নিয়ে আপনার প্যারেশানি নেওয়ার দরকার নাই বাবা। তাহলে আসেন আমি এটা মুছে ফেলাই। এবার আমরা এই যে ভেঙে ভেঙে ছোট ছোট করছি যে অংশগুলো, আমি 1 নাম্বার, গতকাল 2 নাম্বার, রাস্তার পাশের বস্তির একটা মেয়েকে, এই কে থাকলে কিন্তু ধরে নিতে হয় যে কে নাই, এটা হলো আমাদের 3 নাম্বার। দেখেছিলাম, এটা হলো 4 নাম্বার। তো এখানে দেখেন আমি একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি অনুবাদটা, একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি। আপনারা আবার রাগ করে না যে স্যার এত বেসিক থেকে দেখাচ্ছেন কেন। আর আমরা এই বাক্যটাতে দেখতেছি দেখেছিলাম, এটা হলো আমাদের ভার্ব। তাহলে আমরা ভার্ব পেলে এই ভার্বের কাজটা কে করতেছে সেটা হলো সাবজেক্ট। তাহলে দেখেছিলাম বুঝতেই পারতেছেন পাস্ট টেন্স। লিখবো কি আমরা? আমরা লিখবো স, আমরা লিখবো স। এবার দেখার কাজটা কে করছে? আমি। তাহলে এটা হয়ে গেল আই। তার মানে আমি সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। এইবার একটু খেয়াল করেন, রাস্তার পাশের বস্তির একটা মেয়েকে, এইটাকে আমরা কাইটটা ছিল্লা লবণ লাগাই দিব, ভাঙা ভাঙা সাইজ করব। তাহলে আমরা এটাকে বলি এই যে রাস্তা যোগ র যোগ পাশের যোগ বস্তি যোগ র যোগ যোগ একটা মেয়ে। এখানে আমি আরেকটু ভেঙে দেই। হ্যাঁ, এই আপনারা আমার কথা বুঝতে পারছেন না? একটু কমেন্ট করেন তো বাবা, বাবারা একটু কমেন্ট করেন। এখানে একটা নোট লিখে রাখেন, মারাত্মক ইম্পর্টেন্ট নোট। এইভাবে ধরে ধরে আপনাকে জীবনেও কেউ অনুবাদ দেখায় নাই, দেখাবেও না। আমরা এখানে একটা নোট করতেছি, বাংলা বাক্যে পরপর, বাংলা বাক্যে পরপর 2টি বিভক্তি থাকলে, বাংলা বাক্যে পরপর 2টি বিভক্তি থাকলে, মুনতাসির মাহমুদ ভাই বলছেন জি, ধন্যবাদ। সাধারণত দ্বিতীয় বিভক্তি অনুসারে প্রেপোজিশন বসে। তাহলে খেয়াল করেন, যদি আপনি 2টা প্রেপোজিশন পান বা 2টা বিভক্তি পান, সেক্ষেত্রে 2টা নেওয়া যাবে না, আপনাকে নিতে হবে একটা। আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরে নেন আমি বললাম গাছের নিচের মেয়েটি।
তাহলে বাবা আপনি যদি এটারে ভাঙেন তাহলে আপনি কি পাইতেছেন, আপনি পাইতেছেন গাছ যোগ এর। এবার আবার ভুলেও বললেন না যে স্যার নিচ, হ্যাঁ এটা বললে খবর আছে যে নিচ যোগ এর, একদম খবর আছে। এখন প্রশ্ন করতে পারেন কেন স্যার, কি জন্য খবর আছে, তো সেটা আমি দেখাচ্ছি। দেখেন এখন আমরা অনেকে বোকার মতো বুঝি না বলে আমরা দুটো প্রিপোজিশন ভাবি। আমি কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে বলে আসছি আন্ডার মানেই হলো নিচে, আবার আন্ডার মানেই হলো নিচের। খেয়াল করেন অন মানেই হলো উপরে, আবার অন মানেই হলো উপরের। তো অনেকের আমি দেখছি না বুঝা যদি উপরের ভাবে তারা ভাবে কি উপর যোগে, নো, এই উপরের কথাটাই হলো একটা মূলত প্রিপোজিশন। তাহলে আসেন একটু, আমি যখন বললাম গাছের নিচের মেয়েটি, তখন আমাকে নিচ যোগ এর লেখা যাবে না, এই যেভাবে লিখতে হবে মেয়েটি। এইবার আসেন, আপনি কিন্তু এখানে প্রিপোজিশন পাচ্ছেন কয়টা, আপনি কিন্তু এখানে প্রিপোজিশন পাচ্ছেন দুইটা, একটা হচ্ছে এর মানে অফ, আর একটা হলো নিচের মানে আন্ডার। তো আমরা কি বলেছিলাম বাবা, আমরা আপনাদেরকে যথারীতি এটা বলে আসছি যে বাংলা বাক্যে পরপর দুইটা বিভক্তি থাকলে সাধারণত দ্বিতীয় বিভক্তি অনুসারে প্রিপোজিশন বসে। তাহলে এটার ইংরেজি আপনি কি লিখবেন, মেয়েটি। মেয়েটির ইংরেজি কি, হ্যাঁ মেয়েটির ইংরেজি বলতে পারেন দ্য গার্ল। গার্লের একটা সমার্থক শব্দ হচ্ছে দ্য লাশ। হ্যাঁ লাশ বলেন না আবার, হ্যাঁ মেয়ে দেখে লাশ হয়ে গেলে হবে না বাবা, বাইচা থাকতে হবে। তা দেখেন দ্য গার্ল বলতে পারেন, দ্য লাশ বলতে পারেন। এইবার একটা আসতেছে অফ, একটা আসতেছে আন্ডার, কোনটা নেবেন, এই লালটা নাকি কালাটা? হ্যাঁ লালটা বাদ কালাটা নেব, কজ দুটো বিভক্তি থাকলে লাস্ট একটা নিতে হয়। তাহলে আমরা লিখবো দ্য গার্ল, দ্য লাশ, আন্ডার দ্য ট্রি। এই যে হয়ে গেছে। দেখেন আশা করি এতটুকুর মধ্যে কারো কোনো সমস্যা নাই। আর্থিক সমস্যা ছাড়া যে কোনো সমস্যা থাকলে আমাকে বলে ফেলবেন। আচ্ছা তাহলে যেটা বলছিলাম আমরা, যখন দুইটা বিভক্তি পাবেন তখন আমরা ধরবো একটাকে। একইভাবে দেখেন আমি যদি বলি এইভাবে, এই যে দেখেন আমি যখন বলতেছি রাস্তার পাশের বস্তির একটা মেয়ে, তো মনি আপনি যদি এটা ভাঙেন তা কেমন করে পাবেন, এই যে আপনি পাচ্ছেন রাস্তা যোগ র, যোগ পাশে যোগ র বলেন না আবার, কারণ বিসাইড মানেই পাশের, বস্তি যোগ র যোগ একটা মেয়ে। সো আমরা এখানে যেটা পেলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে একটা প্রিপোজিশন, এই যে একটা প্রিপোজিশন, এই যে একটা প্রিপোজিশন। তো আমরা বলে আসছি কিন্তু যদি থাকে প্রিপোজিশন বাংলা অনুবাদ হবে অপোজিশন। এক্ষেত্রে দুইটা বিভক্তি থাকলে আমরা দ্বিতীয়টাকে নেব, প্রথমটাকে ঘেচাং করে কেটে দেব। তাহলে আসেন একটা মেয়ে, একটা মেয়ে, তাহলে বলবেন লাস। হ্যাঁ গার্ল আমরা লিখলাম না। বস্তির ইংরেজি কি, এই বস্তির ইংরেজি কমেন্ট করেন তো। হ্যাঁ একদিন ক্লাস করাতে গিয়ে একজনে জিজ্ঞেস করছে বস্তির ইংরেজি কি বলে, গুলশান। হ্যাঁ এরকম ঠাট্টা করে ইংরেজি লেখা যাবে না। বস্তির ইংরেজি কি কমেন্ট করেন দেখি। বস্তির একটা ইংরেজি হলো ঘেটো, GHETTO, ঘেটো। ঘেটো, এই তো মুনতাসির মাহমুদ ভাই ধন্যবাদ। আচ্ছা বাকিরা কই গেল রে আল্লাহ, এই আম্মা জানেরা বাবারা কনে গেলেন। ঘেটো, এটার আরেকটা সমার্থক শব্দ হচ্ছে স্লাম। তাহলে দেখেন তো রাস্তার পাশের বস্তির একটা মেয়ে, ইউসা। আরো ইংরেজি জানতে হবে বাবা, ঠিক আছে। ঘেটো, ঘেটো, ঘেটো কিন্তু আফ্রিকান ইংলিশ, ইংলিশ ডিকশনারিতেই পাবেন। তাহলে আমরা বলতে পারি একটা মেয়ে, তার আগে কি আছে, র আছে, যার আগে আছে তারপরে লিখবো অফ। এবার বস্তির ইংরেজি কি, চাইলে দা ঘেটো লিখতে পারেন, হ্যাঁ দা ঘেটো লিখতে পারেন, দা স্লাম লিখতে পারেন। পাশের, পাশের, পাশের ইংরেজি কি, বিসাইড, রাস্তা দা রোড। এই যে হয়ে গেছে। দেখেন রাস্তার পাশের বস্তির একটা মেয়ে, এটা আমাদের ইউশা লিখছে ব্ল্যাডার। রুম্পা আসলাম, মেহেরুন্নেসা আসলাম, ইউশা আসলাম। এই তো থ্যাংক ইউ ভেরি মাচ। তাইলে বাবা আমি বুঝা ফেলছি যে আপনাদের এইটা বুঝতে আর কোনো সমস্যা নাই। তাহলে এবার আসেন, আমরা যখন বললাম আমি, এই যে মনে আছে তো, আমি গতকাল আমরা বলেছিলাম আন্ডারলাইন টানার একটা নিয়ম আছে, সেটা হচ্ছে বিভক্তি থাকলে থেমে, বিভক্তি থাকলে টেনে যাব, না থাকলে থেমে যাব। এই যে রাস্তার বিভক্তি আছে, পাশের বিভক্তি আছে, বস্তির বিভক্তি আছে, একটা মেয়েকে আমি একটু আগে বলেছি যে কে অটোমেটিক্যালি চলে আসে, তার মানে এই হলো আমাদের 1 2 3, এই যে 4 বাবা দেখেছিলাম, বুঝতেই পারতেছেন এটা ভার্বের পাস্ট ফর্ম।
তাহলে আমাদের প্রথমে ভার্বটা যদি পেয়ে যাই, আমরা দেখেছিলাম কে দেখছিল, আমি, তাহলে আমরা বলবো আই সও। এবার বাকিটা তো বুঝতে পারছেন, রাস্তার পাশের বস্তির একটা মেয়ে, আ গার্ল, অর আ লাস beside the slum or beside a ghetto. দেখেন beside বস্তির মেয়ে, তাই না, girl of the slum beside the ghetto. উফ, এই দেখেন আমি দেখেছিলাম, কি দেখেছিলাম, একটা মেয়েকে, গার্ল, কিসের মেয়ে, বস্তির, এই যে অফ দা গেটো, তারপরে কোথাকার, পাশের, কোথার পাশের, রাস্তার পাশের, বিসাইড দা রোড। এইবার এখন প্রশ্ন করতে পারেন আপনি যে স্যার এই যে গতকাল আছে কোথায় লিখবো? যদি কোনো একটা সেন্টেন্সে একটা অ্যাডভার্ব থাকে, এটাকে সাধারণত অ্যাডভার্ব অফ ম্যানার হলে আমরা মূল ভার্বের আগে লিখতে পারি, পরে লিখলেও কোনো সমস্যা নাই। আর যদি একাধিক অ্যাডভার্ব আসে, এটা আপনাদের সাথে হয়তোবা ক্লাস নেওয়া হয়েছে কিনা জানি না, একাধিক অ্যাডভার্ব থাকলে সেটার পজিশন হচ্ছে গিয়ে পাঁচটা ওয়েতে আসতে পারে। এটা মুনতাসির মাহমুদ, থ্যাংক ইউ। MPFTR, MPFTR এর ফুল মিনিং কে বলতে পারবেন? বলেন তো দেখি, MPFTR। এটা খুব সহজ, সেটা কি? এম মানে হচ্ছে ম্যানার, T ফর প্লেস, প্লেস, F দিয়ে বোঝায় ফ্রিকোয়েন্সি, T ফর টাইম, এন্ড R দিয়ে রিজন বোঝায়। এই যে দেখেন হয়ে গেছে। এখন আপনি চাইলে একদম স্টার্টে শুরুতেও লিখতে পারেন, চাইলে শেষেও লিখতে পারেন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ মুনতাসির, জাযাকাল্লাহ। তাহলে আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন, আমি পরের পেজে জাম্প করব। ম্যানার, প্লেস, টাইম, রিজন। আচ্ছা বাবা, ম্যানার, প্লেস, টাইম, রিজন, এফটা যে বললেন না মুনতাসির, এফটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। আমাদের বইগুলোতে, হ্যাঁ আমাদের বইগুলোতে সাধারণত তিনটা দেয়া থাকে, এমপিটি, কিন্তু এটা মূলত হয় MPFTR। এইবার চলে আসেন জলবায়ু পরিবর্তনের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে, এই এতটুকু করে আমরা একটা ফ্রেজ বলি। জলবায়ু পরিবর্তন তো আমরা জানি, ধন্যবাদ, ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, দেশের দারিদ্রতা, এই দেখেন, তাহলে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে একটা অংশ পেলাম, দেশের দারিদ্রতা দ্বিতীয় অংশ পেলাম, এখন 3 নম্বর অংশ। এবার দেখেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে, এটা 4 নম্বর অংশ, ধাবিত হচ্ছে, এটা 5 নম্বর অংশ। ধাবিত হওয়ার অনেকগুলো ইংরেজি আছে, এর মধ্যে একটা ইংরেজি হলো ওয়েইড। হ্যাঁ ওয়েইড, এটা হলো ভার্ব, তাই তো, অথবা মার্চ, অথবা গো, অথবা মুভ। এইবার এটা আপনাদের পালা, আপনারা লিখে দেন। হ্যাঁ, এটা আপনাদের পালা, আপনারা ট্রাই করেন, দেখি লিখতে পারেন কিনা। ইজিলি লিখতে পারবো আমরা, জলবায়ু পরিবর্তনের কারণে। তাহলে আপনি এখানে বলতে পারেন বিকজ অফ, আর আপনি যদি বিকজ অফ লিখতে না চান তাহলে লিখতে পারেন কি বাবা, ডিউ টু। জলবায়ু পরিবর্তন, হ্যাঁ এটা একটা ফ্রেজ দিয়ে আমরা এক্সপ্রেস করি, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ। এই যে ক্লাইমেট চেঞ্জের কারণে, এতটুকু হয়ে গেছে আমাদের। এখন আপনাকে প্রশ্ন করতে হবে যে ভার্ব কোনটা, এই জায়গাটা থেকে ভার্ব খুঁজে বের করেন তো বাবা। তাহলে আপনি বলতে পারেন ভার্ব হচ্ছে কাজ করা বোঝায়, সাধারণত কাজ করা বোঝায়। তাহলে এই যে দেখেন ধাবিত হচ্ছে বা এগিয়ে যাচ্ছে, এটা হলো আমাদের ভার্ব। এখন বলেন তো কি এগিয়ে যাচ্ছে, এখান থেকে সাবজেক্ট খুঁজে বের করেন দেখি, কে আছেন বস? এগিয়ে যাচ্ছে, সেটা কি এগিয়ে যাচ্ছে, বা সাবজেক্টটা কি বলেন তো? অনেকে এটা বের করতে পারে না, ট্রাই করেন। এখানে সাবজেক্টটা কি হবে? এখানে সাবজেক্টটা কি হতে পারে একটু বলেন দেখি। কি উষা ঘুমায় গেলেন বাবা? আচ্ছা দেখেন, ধাবিত হচ্ছে, আমরা জানি যে ভার্বটাকে কি অথবা কে দ্বারা প্রশ্ন করলে সাধারণত সাবজেক্ট পাওয়া যায়, এবং সাবজেক্টটা ভার্বের বামে থাকে। ওকে, তাহলে আপনি ভার্বটাকে প্রশ্ন করেন ধাবিত হচ্ছে, কি ধাবিত হচ্ছে? এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ,
শারমিন আক্তার, জাযাকাল্লাহ। দেশের দারিদ্রতা, তাহলে এটা হলো আমাদের সাবজেক্ট। তাহলে দেখেন বিকজ অফ ক্লাইমেট চেঞ্জের কারণে, এবার আমরা প্রথমে সাবজেক্টটা লিখে ফেলি, এটা জাস্ট একটা ফ্রেজ। মুনতাসির, দারিদ্রতা ঠিক আছে বাবা, কিন্তু এটার সাথে যে একটা দেখেন বিভক্তি যুক্ত আছে, সো এটাকে আলাদা করে নেওয়া যাবে না। যদি আলাদা করে নেন, এই দারিদ্রতা নাকি দরিদ্রতা, আমি মনে হয় বাংলাটা ভুল করে ফেলছি। হ্যাঁ, এতে ধন্যবাদ শারমিন, আপনি কারেক্টলি ধরতে পারছেন। মুনতাসির মাহমুদ, মেহেরুন্নেসা, আপনারাও কারেক্টলি ধরছেন, কিন্তু ঝামেলা হলো যখন বিভক্তি থাকবে তখন পুরোটাকে একসাথে আনতে হবে, তা না হলে ড্যাংলিং মডিফাই হয়ে যাবে। এটা নিয়ে আমি একদিন কথা বলবো ইনশাল্লাহ। তাহলে আমি প্রথমে আমার দেখেন ফ্রেজটা লেখা শেষ, আমি এবার সাবজেক্ট নেব দেশের দরিদ্রতা, হ্যাঁ, বা দেশের দরিদ্র। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? এখন অনেকে বলতে পারেন স্যার দরিদ্রের ইংরেজি হচ্ছে পভার্টি, ঠিক আছে, আমরা লিখলাম পভার্টি। এবার এই যে দেখেন তো র আছে, তার মানে অফ আসবে। দেশের ইংরেজি কি? দা কান্ট্রি। আচ্ছা, আপনাদের জানা আছে কিনা আমি জানি না, তবে আপনাদেরকে আমি একটু জানিয়ে দেই। সেটা হলো এটা মাথায় রাখেন যে সাধারণত, এটা একটু মাথায় রাখেন, এটা পরতে কাজে লাগবে বাবা। সাধারণত কোন নাউনের পরে যদি একটা অফ থাকে, এর সামনে একটা দা বসে। হ্যাঁ, এটা মোটামুটি ভাবে বলতে পারেন 90% ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য। রুলটা কি? যে যদি নাউনের পরে একটা অফ থাকে, সামনে দা আসবে, দা না আসলে এ এন্ড সাধারণত আসে। ওকে, তাহলে খেয়াল করেন, এখন যেটা আনকাউন্টেবল সেটার পূর্বে তো এ এন লেখা যাবে না, তাই না? এন্ড দেখেন দরিদ্র বা দারিদ্রতা যেটা বলতেছেন আর কি, এটাতে কি ধরা ছোঁয়া দেখা গুণা যায় না, তার মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে এ এন লেখা যায় না। তাহলে আমরা এখানে লিখবো দা। এই যে চলে আসছে দেখেন, বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ দ্য পভার্টি অফ দ্য কান্ট্রি, দেশের দারিদ্রতা। এখন বলতে পারেন যে ভাই দেশের দারিদ্রতা, দেশের সামনে তো দেশটি নাই, আপনি দা কেন লিখলেন? আমরা যখন বললাম উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে, এটা একটা নির্দিষ্ট দেশের দারিদ্রতা, সো ওই নির্দিষ্ট দেশের পূর্বে অবশ্যই আমাকে দা লিখতে হবে। আচ্ছা, তাহলে আমার দেখেন দ্য পভার্টি অফ কান্ট্রি, সাবজেক্ট লেখা হয়ে গেছে। তা আমরা জানি ইংরেজিতে সাবজেক্টের ইমিডিয়েট পরে আমাদেরকে ভার্ব লিখতে হয়। তাহলে ভার্ব হচ্ছে ধাবিত হওয়ার ইংরেজিটা তো আপনাদের মনে আছে। তাহলে আপনি বলতে পারেন ইজ ওয়েডিং, আপনি চাইলে বলতে পারেন ইজ মার্চিং, ইজ গোয়িং, ইজ মুভিং, যেইটা খুশি লিখতে পারেন। এবার দেখেন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে, তাহলে আমরা বলবো টু সাউথ বেঙ্গল ফ্রম নর্থ বেঙ্গল, সংক্ষেপে এনবি লিখলাম। হ্যাঁ, আচ্ছা, বোঝা গেছে কিনা একটু কমেন্ট করেন প্লিজ। বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্ট করুন তো বাবা, বুঝতে পারছেন কিনা? ফারদিন হাসান কেবল যুক্ত হলেন বাবা। হ্যাঁ, বোঝা যাচ্ছে স্যার, ধন্যবাদ রুম্পা। আচ্ছা, শারমিন, মুনতাসির ভাই, শারমিন আক্তার, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। সো উইল জাম্প টু দ্য নেক্সট সেন্টেন্স। আচ্ছা, এইবার দেখেন এই বাক্যটাকে অনুবাদ করতে গিয়ে অনেকে মারাত্মক টেনশনে পড়ে যায়, বাট এটা একদম বাচ্চাদের একটা সেন্টেন্স। তো দেখেন আমরা এখানে প্রথমে ভার্ব বের করে নেব। ইংরেজিতে সবচেয়ে সহজ কাজ হচ্ছে ভার্ব বের করে নেওয়া। এই যে আমরা তাহলে ভার্ব পেয়ে গেলাম। এবার ভার্বের সামনে যেটা থাকে সেটা কি বাবা? সাবজেক্টও পেয়ে গেছেন। তাহলে দেখেন আমরা সাবজেক্ট এবং ভার্ব পেয়ে গেছি। এবার বাকি অংশটাতে আমরা দেখতে পাচ্ছি প্রেপোজিশন আছে কিনা আমরা দেখব। এই যে একটা প্রেপোজিশন আছে, এই যে একটা প্রেপোজিশন আছে, এই যে একটা প্রেপোজিশন আছে। তাহলে পরের অংশটাকে আমরা যদি অনুবাদ করি, হ্যাঁ, দেখেন এই টু মানে কি? প্রতি, নিকটে, নিকটের, অথবা আমরা বলেছিলাম এই টু মানে হলো কাছে। মনে আছে কিনা আমি আপনাদেরকে দেখাই দিব। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখেন ইন মানে এ, অন্তস্থ অ, তয়কারে তে, লাইক মানে হলো মতো। তাহলে আমরা কি পাচ্ছি? প্রথমে আমরা সাবজেক্ট নেব, মাথা রাখেন, প্রথমে আমরা সাবজেক্ট নেব। তাহলে সাবজেক্ট হিসেবে কি আসতেছে? এগ্রিকালচারাল ক্রেডিট। এগ্রিকালচারাল মানে হলো কৃষি, ক্রেডিট মানে হলো ঋণ, ক্রেডিট মানে হলো ঋণ। এগ্রিকালচারাল ক্রেডিট, তাহলে বাংলা কি বলবেন? কৃষি ঋণ।
কৃষি ঋণ। এবার ইজের বাংলা হলো হলো। মাথায় রাখবেন এই যে হলো, হয়, হন, এই শব্দগুলোকে না লিখলে বাক্যের মান বরং আরো বাড়ে। তাহলে হলোটা আমরা লিখছি ঠিকই, কিন্তু এটা আমাদের কেটে দিলাম, এটা না লিখলে বরং বাক্যের মান বেড়ে যায়। এবার আমরা কি বলতে পারি দেখেন, কৃষি ঋণ। এবার উল্টা দিক থেকে আসেন, এখন আমরা কিন্তু কখনোই বলবো না বাংলাদেশ মতো, আমাদেরকে বলতে হবে বাংলাদেশের মতো। বাংলাদেশ মতো বলা যায় না, দেখেন আপনি কি বলবেন বাংলাদেশ মতো বলা যাবে না বাবা, তাহলে আপনি বলবেন কৃষি ঋণ বাংলাদেশের মতো কান্ট্রিজ। এখন মনে আছে তো, কান্ট্রি মানে দেশ, আর এখানে কান্ট্রিজ মানে দেশগুলো। আর আমরা জানি এ অতে, আপনি তো আর বলবেন না দেশগুলো এ, দেশগুলো অ, বরং বলবেন দেশগুলোতে। তাহলে আসতেছে কৃষি ঋণ বাংলাদেশের মতো দেশগুলোতে। এইবার দেখেন টু আছে না, মার্জিনালের বাংলা কি বাবা? মার্জিনালের বাংলা হলো প্রান্তিক, আর স্মল মানে হলো ক্ষুদ্র। তাহলে কি আসতেছে দেখেন, বাংলাদেশের মতো দেশগুলোতে। টু মানে হচ্ছে কোনটা বলবেন আপনি? কাছে, কাছে, কাছে বলেন, শুনতে ভালো লাগবে। তাহলে বাংলাদেশের মতো দেশগুলোতে প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষকের কাছে, প্রান্তিক এবং ক্ষুদ্র কৃষক, এখানে ফার্মার্স আছে, তাহলে কৃষকদের, কৃষকদের, এই যে বাবা টু মানে কাছে, ভেরি ইম্পর্টেন্ট। আপনি বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু কমেন্ট করবেন। তার মানে এভাবে আমরা চাইলে খুব সহজেই বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে পারি। এতটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা জাস্ট ফিল ফ্রি টু আস্ক। একটু কুইক আনসার দিতে হবে প্লিজ, একটু কুইক আনসার দিতে হবে বাবা। আচ্ছা ধন্যবাদ মুনতাসির ভাই। আম্মা জানেরা কই গেলেন? আরে দুঃখটা কোন জায়গায় দেখছেন? বুঝছি, আচ্ছা থ্যাংক ইউ। যদি বুঝে থাকেন তাহলে এবার আমি পরের পেজে জাম্প করছি। এইবার দেখেন, যদি বলা হয় দিনাজপুরের মাটির আলুর স্বাদ, জাস্ট এতটুকু অনুবাদ করে দিতে পারলে আপনারা বস। দিনাজপুরের মাটির আলুর স্বাদ, এতটুকু অনুবাদ করতে পারবেন যারা, তারা বস। আমি আরো ভেঙে দিচ্ছি, নেন। দিনাজপুর এর মাটির আলুর স্বাদ, এতটুকু অনুবাদ করতে পারলে আপনারা বস। দেখি কারা কারা অনুবাদ করতে পারেন, শুধু এতটুকু অনুবাদ করেন। হ্যাঁ আমি দেখেছি এখানে 80% স্টুডেন্টস ভুল করে, আপনারা বুঝেছেন কিনা দেখা যাক। জাস্ট এতটুকু অনুবাদ করে দেন, অবশ্যই করবেন, সবাই করবেন। যারা যারা আমার সাথে আছেন বাবারা সবাই অনুবাদ করবেন। যারা যারা যুক্ত আছেন সবাই অনুবাদ করবেন। আমি জানি অনুবাদের কাজে লেগে গেছেন আপনারা ইতিমধ্যে। ট্রাই করেন। আমি দেখা গেছে অনেক সময় যখন বিসিএস এর ট্রান্সলেশন পড়াই, তাদেরকে এই অনুবাদটা করতে দিই। এটা মারাত্মক সহজ একটা অনুবাদ, কিন্তু এই সহজ অনুবাদটাতে অধিকাংশ স্টুডেন্টরা একটা মারাত্মক ভুল করে ফেলে। এত সহজ একটা জায়গাতে মারাত্মক একটা ভুল করে, দেখি আপনারা ওই ভুলটা করেছেন কিনা। একটু কুইকলি রিপ্লাই দিবেন প্লিজ, একটু কুইক রিপ্লাই দিবেন। আচ্ছা যাক, আপনারা মনে হয় ট্রাই করছেন। আসেন আমরা যতগুলো প্রেপোজিশন ততগুলো বিভক্তি, যতগুলো বিভক্তি ততগুলো প্রেপোজিশন। গ্রাউন্ড পটেটো অফ দিনাজপুর ইজ টেস্টি।
মুনতাসির মাহমুদ সুন্দর লিখছেন, হ্যাঁ চমৎকার হয়েছে, তবে গ্রাউন্ড বানানটা একটু ভুল হয়ে গেছে। ও গ্রাউন্ড লিখছেন, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখেন আমি যদি একদম ভেঙে ভেঙে বলি, আপনি জাস্ট এতটুকু বললে হবে, দ্য পটেটোস অফ দিনাজপুর, কারণ পটেটোস অফ দিনাজপুর মানে দিনাজপুরের মাটির আলুর স্বাদ। এখন সমস্যাটা হচ্ছে গিয়ে অলরেডি মুনতাসির মাহমুদ ভুলটা করে ফেলছেন, মুনতাসির মাহমুদ অলরেডি ভুলটা করে ফেলছেন। দেখেন ভুলটা কোথায় আমি বলি, স্বাদের ইংরেজি হচ্ছে টেস্ট, স্বাদের ইংরেজি হচ্ছে টেস্ট, তবে এই টেস্ট না বলে এটার একটা সমার্থক শব্দ আপনি ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে প্যালাট। প্যালাট, আচ্ছা প্যালাট শব্দটাকে মনে রাখতে পারেন যে আমরা কোনো কিছুর স্বাদ গ্রহণ করতে গেলে সাধারণত সেটাকে আমরা আমাদের প্লেটে নেই, প্লেট। হ্যাঁ, আপনি এভাবে মাথায় রাখতে পারেন যে ভাই আমরা প্লেটে খাবার নিলেই সেটার স্বাদ বুঝতে পারি। এই প্লেট থেকে প্যালাট মনে রাখেন, তাহলে ইজিলি মনে রাখতে পারবেন যে প্যালাট মানে স্বাদ। দ্য প্যালাট অর দ্য টেস্ট অফ, এবার আলু। এখন গিট্টুটা কোন জায়গায় লাগায় দেখেন, মানুষ গিট্টুটা কোন জায়গায় লাগায় দেখেন। আচ্ছা ধন্যবাদ রুম্পা। অনেকে বোঝে না যে দিনাজপুরের মাটিতে কি এক পিস আলু হয়, সারা বাংলাদেশের মানুষ তারপরে সেই একটা আলু রেখে কেটে সেটা ভাগ করে খায়? নো। তাহলে এখানে হচ্ছে পটেটোস অফ দা সয়েল, এই সয়েল কথাটা না লিখলেও হতো, অফ দিনাজপুর ইজ, আসলেই, এই আসলেই লিখলেন না যে, রিয়েলি, অতুলনীয়। তুলনীয় ইংরেজি হচ্ছে কম্পেয়ার করা, অতুলনীয়, ইন comparable, incomparable, the taste of the রুম্পা দিনাজপুর সয়েল পটেটো না বাবা, দিনাজপুর মাটি আলু হয়ে গেছে, হ্যাঁ দিনাজপুর সয়েল হবে না। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমি ধরে নিচ্ছি এটা পারবেন। এবার লাস্ট অংশটাতে আসি, 1 নম্বরে দ্য সুন্দরবনস। অনেকে বলতে পারেন ভাই এখানে এস যোগ করলো কেন? ব্রিটিশরা যখন আমাদের এই যে এই সাবকন্টিনেন্টে তারা যখন শাসন করছে, তখন তারা এটার ইংরেজি লিখে আসছে সুন্দরবন না লিখে সাথে একটা এস যোগ করছে, ঠিক আছে? যেমন দেখবেন তারা বগুড়া না লিখে লিখতো বগরা, তারা যশোরকে লিখতে এরকম দেখবেন, আমাদের কাছে মনে হয়তো যেশোর, হ্যাঁ। তারপরে দেখবেন এরকম অনেক আছে, তারা ঢাকাকে বানান করতে এভাবে ঢাকা। পরবর্তীতে আমরা অনেকে চেঞ্জ করেছি নাম। তো দেখেন এটা ব্রিটিশদের কাজ, তারা সুন্দরবনকে সুন্দরবনস লিখে আসছে। তাহলে এই হলো আমাদের সাবজেক্ট, প্রোটেক্টস এটা হচ্ছে আমাদের ভার্ব, সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি, এরপরে বাকি যা আছে সেটা হচ্ছে বাকি অংশ। এবার দেখবো এই জায়গাগুলোতে কোনো প্রেপোজিশন আছে কিনা। এই যে একটা প্রেপোজিশন আছে অফ, অফের বাংলা হলো এর, এরপর একটা প্রেপোজিশন আছে ফ্রম, ফ্রম মানে হচ্ছে হতে অথবা থেকে। আর বাংলায় যে ঘটনাটা ঘটে, বাংলা বাক্যে যে ঘটনাটা ঘটে, আগে বসে সাবজেক্ট তারপরে অবজেক্ট, বাংলা বাক্যে ভার্ব শেষে আসে, যেমন আমি ভাত খাই, তুমি স্কুলে যাও ইত্যাদি। তাহলে দা সুন্দরবনস, প্রথমে আমরা সাবজেক্টের অনুবাদ করি, দা সুন্দরবনসটা হয়ে গেল সুন্দরবন। এবার দেখেন ভার্বটা আমরা শেষে লিখবো, এবার উল্টা দিক থেকে আসেন, ভ্যারিয়াস ন্যাচারাল ডিজাস্টার, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ফ্রম মানে থেকে। তাহলে আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ না বলে বলতে পারি বিভিন্ন ধরনের, ওই বিভিন্ন মানেই বিভিন্ন ধরনের, চাইলে এই কথাটা বলতে পারেন নাও বলতে পারেন। সুন্দরবন বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ থেকে বা দুর্যোগের হাত থেকে বোধ বলতে পারেন, সমস্যা নাই। দেখেন আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, সাথে আছে অফ এর, আমাদের দেশের। এই যে দেখছেন কত সহজ অনুবাদ করা যায় বাবা, আমাদের দেশের। এবার দেখেন সাউদার্ন রিজিয়ন, দক্ষিণ অঞ্চল, এইখানে একটা মজা আছে দেখেন, এই যে দক্ষিণ অঞ্চল। এবার মনে আছে তো অবজেক্টের শেষে এটা কে আসে, যেমন আমি যদি বলি আই লাভ বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, তাহলে দক্ষিণ অঞ্চল না বলে আমরা বলবো দক্ষিণ অঞ্চলকে। এইবার আমরা শেষ ভার্বটা বলবো প্রোটেক্ট, মানে রক্ষা করে। হ্যাঁ, এগুলো একদম বেসিক অনুবাদ। আই হোপ এই জায়গাগুলোতে আপনাদের কোনো সমস্যা হওয়ার তেমন কোনো সম্ভাবনা নাই। এরপরও যদি সমস্যা মনে করেন আমাকে আপনি বললেন, সমস্যা নেই, আমি চেষ্টা করবো যতটুকু পারি আপনাদের সমাধান করা দিতে। ওকে, আচ্ছা বাবা, যারা পরযুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলি, আমার আইডিটা থেকে কম্পিউটারে লগ ইন করতে খুব প্রবলেম হচ্ছিল,
যে কারণে আমি আমাদের ছোট ভাই, আমাদের স্টুডিওতে যে ম্যানেজার ভাই আছে তার আইডি দিয়ে লগ ইন করে আপনাদের ক্লাসটা নিচ্ছি আমি। আচ্ছা, এতটুকুর মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, না থাকলে কোনো সমস্যা নেই। আমরা এবার চলে যাচ্ছি। দেখেন, আমরা বলেছিলাম যে উল্টা দিক থেকে ট্রান্সলেশন করার টোটাল 3টা নিয়ম আছে। একটা নিয়ম আমরা দেখলাম, এবার আমরা 2 নম্বর নিয়মে জাম্প করব। 2 নম্বর নিয়মটা আমাদেরকে কি বলছে দেখেন। 2 নম্বর নিয়মটা হচ্ছে কমপ্লিট প্যাসিভ ভয়েস। একটা পরিপূর্ণ প্যাসিভ ভয়েস যদি কখনো আপনি পান, সেটার বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হবে। আসেন আমরা একটু দেখে নিই। কি বললাম আমরা? কমপ্লিট প্যাসিভ ভয়েস। একটা কমপ্লিট প্যাসিভ ভয়েস যদি আমরা পাই, তার বাংলা অনুবাদ আমাদেরকে অবশ্যই উল্টা দিক থেকে লিখতে হবে, মানে পেছন থেকে লিখতে হবে। ওকে, তো দেখেন আমি আপনাদেরকে, আপনারা জনম জনম যেটা অনুবাদ করে আসছেন যে আই ইট রাইস, ধরেন আমি রাইস দিই নাই, আপনি কি বলেন? আমি খাই। অনুবাদ সিধা। 2 নাম্বার, আমি যদি লিখি আই ইট রাইস, আপনি বলতেছেন আমি ভাত খাই। হ্যাঁ, এইটা অনুবাদ সিধা। এবার আসেন প্যাসিভ ভয়েস, এগুলো গেল অ্যাক্টিভ। এবার এটা আমরা প্যাসিভ বানাবো। আমরা যদি শুধু এতটুকু বলি রাইস ইজ ইটেন, তাহলে অনুবাদ উল্টা দিক থেকে লিখতে পারবেন না। বাট যদি পুরোটা লিখি আমরা রাইস ইজ ইটেন বাই মি, দেখেন এটা কিন্তু একটা কমপ্লিট প্যাসিভ। এই কমপ্লিট প্যাসিভের বাংলা অনুবাদ কোন দিক থেকে আসতেছে? আপনাকে বলতে হচ্ছে উল্টা দিক থেকে। দেখেন, আমার দ্বারা ভাত খাওয়া হয়। খেয়াল করছেন? অন্যদিকে এটাকে যদি আমি ইনকমপ্লিট প্যাসিভ বানাই, দেখেন আমি এবার ইনকমপ্লিট বানালাম, শুধু এতটুকু লিখলাম রাইস ইজ ইটেন। এবার আমি এটাকে রাখলাম ইনকমপ্লিট প্যাসিভ, অর্থাৎ বাই মি বাই হিম কিছু লিখলাম না। এখন কিন্তু চাইলেও আপনি আর উল্টা অনুবাদ করতে পারবেন না, আপনাকে অনুবাদ করতে হবে সিধা। তাহলে দেখেন এইটা অনুবাদ হয়েছিল উল্টা দিক থেকে, কিন্তু এইটা আবার অনুবাদ হবে সিধা। আপনি বলবেন না যে খাওয়া হয় ভাত, আপনাকে কি বলতে হচ্ছে? ভাত খাওয়া হয়। এতটুকু না বুঝলে আল্লাহর ওয়াস্তে আমারে প্রশ্ন করেন প্লিজ। আশা করি এই জায়গাটাতে সমস্যা হওয়ার তেমন কোনো সুযোগ বা সম্ভাবনা কোনোটাই নাই। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট তথ্য দেই, ঠিক আছে? আপনাদেরকে একটা ছোট তথ্য শেয়ার করি আপনাদের সাথে। আপনারা দেখবেন গত 3 মাসে আমাদের কোনো কোর্স আমরা অফার করি নাই। একটা কোর্সের জন্য আমরা ওয়েট করতেছিলাম। আমাদের একবারে এই মাসের শেষ, এই মাসের শেষ মানে হচ্ছে আজকে তো 15 তারিখ, তাহলে লাস্ট ডে অথবা সামনের মাসের একদম ফার্স্ট উইকে আমাদের একটা ব্যাচ আসতেছে, যেই ব্যাচটা অনেকের আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত ব্যাচ আর কি। এটার নাম হচ্ছে টিচার্স ব্যাচ। হ্যাঁ, নাম হলো ইংলিশ ফর টিচার্স। ইংলিশ ফর টিচার্স, শিক্ষকদের জন্য একটা ইংরেজি ব্যাচ আমরা চালু করতেছি ইনশাল্লাহ। আপনাদের কোনো ভাই ব্রাদার যদি কেউ থাকে, কাইন্ডলি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন 01917211236। আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু কাইন্ডলি তাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ, তো একটু বলে দিই ভাই, একদম খুব কুইকলি শুরু হবে ইনশাল্লাহ। আমরা এখানে গুনে গুনে 200 স্টুডেন্টস নিব আর কি। স্টুডেন্টস বলা যাবে না, ওনারা টিচার্স হবে। তো আপনাদের পরিচিত যদি কেউ থাকে একটু রেফার করতে পারেন, ইনশাল্লাহ সারা জীবন আপনার জন্য দোয়া করবে। এটা হচ্ছে গিয়ে মূলত কাদের জন্য? বিশেষ করে যারা আপনার একদম প্রাইমারি লেভেল থেকে, হ্যাঁ প্রাইমারি লেভেল থেকে অ্যাডমিশনের ইংরেজি পড়াতে চায়, অথবা ইভেন যেমন আমি বিসিএস কনফারেন্স অনেকদিন ক্লাস নিয়েছি। দেখেন ভাই, আপনাদেরকে একটা বিষয় বলি, আমাদের অনেক ভাই বোন আছেন যারা দেখবেন যে হয়তো চাকরির বয়স পার হয়ে গেছে, অথবা দেখা গেছে আসলে টাকা পয়সা দিয়ে বিজনেস করতে পারতেছে না। তাদেরকে আমি একটা মারাত্মক বিজনেসের কথা বলতে পারি। এটা বিজনেসে বললাম, যদিও এটা আসলে বিজনেস না, এটা এক ধরনের সেবার বিনিময়ে আপনাকে সম্মানে দিচ্ছে। তারা একটা কাজ করতে পারেন ভাই, আপনার যদি পড়ার আগ্রহ থাকে
রোজ মানে ডেইলি আপনি যদি সকাল এবং সকাল বিকেল দুপুর রাত সব মিলায়ে 4 ঘন্টা করে সময় দিতে পারেন, মাথায় রেখেন কিন্তু সকাল বিকাল রাত সন্ধ্যা সারাদিন রাত 24 ঘন্টা মিলায়ে যদি 4 ঘন্টা সময় দিতে পারেন, এবং আমাদের এই ব্যাচটাতে এটা হবে 6 মান্থ, 6 মান্থের একটা ব্যাচ। এই কোর্সে যারা থাকবে তাদের জন্য আমাদের স্পোকেন ক্লাসগুলো ফ্রি থাকবে আর কি। হ্যাঁ, এখানে স্পোকেন থাকবে, লিসনিং মানে আইএলস স্ট্যান্ডার্ডের লিসনিং দেবেন। আমি জানি না আপনারা আইএলস এর লিসনিং দেখছেন কিনা, লিসনিং থাকবে এখানে, রিডিং থাকবে এই কোর্সটাতে, রাইটিং থাকবে। তবে ভাই এই কোর্সটা 6 মাসের কোর্স, 1 মাস বেশি লাগলেও কোনো সমস্যা নাই। আমরা উইকলি 3 থেকে 4 দিন, কোনো উইকে আমাদের 2-1টা ক্লাস কম 2-1টা ক্লাস বেশি হতে পারে। এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে, হ্যাঁ আপনাদের ভাই বোন থাকলে একটু জানা দিতে পারেন, এইখানে আমাদের সাথে যারা যুক্ত থাকবে তাদেরকে উইকলি, হ্যাঁ উইকলি তাদেরকে প্রেজেন্টেশন দেয়া হবে ভাই, প্রেজেন্টেশন দেয়া হবে। একবারে চরম বড় ধরনের সমস্যা না থাকলে প্রেজেন্টেশন আপনাকে দিতে হবে। উইকলি প্রেজেন্টেশন থাকবে 2টা করে আর কি, 2 প্রেজেন্টেশনস থাকবে, যেগুলো আপনাদেরকে 1 থেকে 3 মিনিটের মধ্যে, হ্যাঁ 1 to 3 মিনিটসের মধ্যে অবশ্যই ভিডিওতে আইসা আপনাকে সেটা হোয়াইট বোর্ডে করেন, খাতায় লিখে দেন, আপনাদেরকে মানে প্রেজেন্টেশন গুলো জমা দিতে হবে আর কি ভাই, বুঝতে পারছেন তো। এবং এইখানে এই প্রেজেন্টেশনের আপনাকে মিনিমাম 10 থেকে 20%, চেষ্টা করবেন আরো বেশি, চেষ্টা করবেন মিনিমাম 30% ইংরেজিতে কথা বলতে হবে। কিভাবে আপনি একটা টপিক ইন্ট্রোডিউস করাই দিবেন, এই টপিক সম্পর্কে কি করবেন, এগুলো নিয়ে কথা হবে। প্রয়োজনে এক টপিকে আমাদের 2-3টে ক্লাস হবে, সমস্যা নাই। এরকম একটা কোর্স আসতেছে। তো যেটা বলতেছিলাম আর কি ভাই, তো যারা দেখা গেছে উদ্যোক্তা হইতে পারতেছেন, অনেক টাকা পয়সা নাই, ঠিক আছে, বাট আপনার পড়ার আগ্রহ আছে, পড়ানোর আগ্রহ আছে, ভাই হন আপনি এসএসসি পাস, আপনার যদি আগ্রহ থাকে, এখন ওই যে আপনি এসএসসি পাস বলে ইন্টারমিডিয়েটের মানুষে ছাত্ররা ইংরেজি পড়াইতে পারবেন না, এটা কোনো কথা না ভাই। আপনার ইংরেজিতেই পড়তে হবে, এটাও কোনো কথা না। কারণ আমরা জানি কাজী নজরুল ইসলাম রুটির দোকানে বসে যেই কবিতা লিখছে ভাই, এই কবিতা বুঝছেন, এই কবিতা আমি সম্মান রেখেই বলতেছি, দেখবেন অনেক পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি আছে, বাংলা ডিপার্টমেন্টের চেয়ারম্যানকেও যদি বলেন বা ডিপার্টমেন্টের টিচারকেও যদি বলা হয় নজরুলের মতো 5টা কবিতা লেখেন, 5টা না 1টা কবিতা লেখেন, দেখেন চাইলেই কি পারা সম্ভব? তার মানে নজরুল হওয়ার জন্য কি ওই একাডেমিক শিক্ষা লাগছে? লাগে নাই। হ্যাঁ, যদিও কিছু গড গিফটেড বিষয় থাকে, তবে আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে সফলতা দিবেই। এটা হচ্ছে আমাদের কোর্স। এই কোর্সের আমাদের কোর্স ফি হবে কমপ্লিটলি 3000 টাকা। আপনাদের কোনো ভাই বোন থাকলে বললেন, এটা এমন একটা কোর্স যেই কোর্সে 2999 টাকা আমরা নিব না, মানে 1 টাকা কম থাকবে না। 3000 মানে 3000। এখানে আমার সাথে আমি কথা বলতেছি, আমাদের সাথে এক স্যার আছেন, ব্রিটিশ কাউন্সিলের টিচার, এটা একটা চমক হতে যাচ্ছে আর কি। স্যারের সাথে কিছু সেশন আপনাদের সাথে থাকবে ইনশাল্লাহ, যদি মানে যারা যুক্ত হবে, প্লাস আরো বেশ কিছু মুখ পাবেন ইনশাল্লাহ। সো আমার সাথে সাথে আর কি, প্রয়োজন আমরা 1 মাস বেশি ক্লাস নেব, বাট এখানে স্টুডেন্ট সংখ্যা আমরা মাত্র 200 জন নেব। স্টুডেন্ট বলবো না, টিচার বলবো আর কি। সো আপনাদের যদি কোনো ভাই বোন থাকে আমাদেরকে একটু রেফার করে দিতে পারেন, যাদের চাকরির বয়স শেষ, অথবা স্টুডেন্ট, অথবা সে নিজেই স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট পড়াতে চাচ্ছে। কারণ ভাই ইংরেজি হচ্ছে এমন একটা সাবজেক্ট, আগামী 50 বছরে এইটার চাহিদা বাংলাদেশ বলেন মানে পৃথিবী থেকে উধাও হবে না। সো এটা আপনার জানা থাকলে ইভেন যারা গার্ডিয়ান বা প্যারেন্টস আছেন, বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করতে চায়, তারাও চলে এটাতে যুক্ত হতে পারবে। তো যাক, আমি ক্লাসের মাঝখানে আসলে আজারে টপিক নিয়ে একটু কথা বলার কারণে দুঃখিত ভাই। হ্যাঁ, তো আপনাদের এই ব্যাচেরও কয়েকজন ভাই আমাকে নক দিছিল যে ভাই ডিটেলস জানতে চাই, এই যে ডিটেলস বলে দিলাম। তো আসেন, এই যে আমরা বুঝে ফেলছি কিন্তু ডিটারমিনার আর নাউনের মাঝখানে যখন প্রেপোজিশন থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এতটুকু ক্লিয়ার? ও আচ্ছা, হ্যাঁ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, রোল নাম্বার 2 তে আসলাম আমরা। রোল নাম্বার 2 কি বলছে দেখেন, কমপ্লিট প্যাসিভ ভয়েস হলে একরকম হবে, ইনকমপ্লিট হলে আরেক রকম হবে। যেমন দেখেন, সুগার ইজ হিউজলি ইম্পর্টেন্ট। সুগার ইজ, অনেকে সুগার বলে, উচ্চারণ হচ্ছে সুগার। সুগার ইজ হিউজলি ইম্পর্টেন্ট, তাহলে ব্যাপক পরিমাণ অথবা ব্যাপক পরিমাণে চিনি আমদানি করা হয়।
চিনি আমদানি করে বলা যাবে না, কারণ এখানে সাবজেক্ট নাই। কিন্তু এখানে দেখেন সুগার ইজ হিউজলি ইম্পোর্টেড ইন বাংলাদেশ বাই দ্য গভর্নমেন্ট। এবার কিন্তু পরিপূর্ণ প্যাসিভ, তখন আমাকে এখানে লিখতে হচ্ছে সরকার কর্তৃক বাংলাদেশে ব্যাপক পরিমাণ চিনি আমদানি করা হয়। আমদানি করা হয়। না বুঝলে বলবেন প্লিজ, না বুঝলে একটু বলবেন। না বুঝলে বলে ফেলেন। আচ্ছা, আপনারা যেহেতু কথা বলছেন না, আমি ধরে নিচ্ছি মৌনং সম্মতিম লক্ষণম মানে হলো মৌনতা সম্মতির লক্ষণ। চুপ করে থাকা মানে হলো আপনি সব বুঝছেন। ওকে, তাহলে এবার আসেন, আমাদের রুল নাম্বার 2 শেষ। এবার আমরা রুল নাম্বার 3 তে চলে যাব। এইখানে হ্যাভ বি টুইস্ট আছে। হ্যাঁ, এতক্ষণ যে অনুবাদগুলো দেখেছেন এগুলো ছিল বাচ্চাদের অনুবাদ। এবার যে অনুবাদগুলো দেখবেন এগুলো বাচ্চার বাবা মায়ের অনুবাদ। হ্যাঁ, এগুলো আর বাচ্চাদের অনুবাদ না। 3 নাম্বার যেই রিভার্স ট্রান্সলেশনের রুলটা, এইটা একটু মনোযোগ দিয়ে দেখেন, মজা পাইবেন। সেটা হলো রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ। যদি কোনো অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করে রাখা হয়, রিডিউস মানে হচ্ছে ছোট্ট করে রাখা, সেক্ষেত্রে যতটুকু অংশ রিডিউস থাকবে ততটুকু অংশের বাংলা অনুবাদ আপনাকে উল্টো লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখন প্রথমে আমরা একটু দেখি অ্যাডজেক্টিভ ক্লজকে কিভাবে রিডিউস করা হয়। আগে আপনাদেরকে একটু দেখাই দেই রিলেটিভ প্রোনাউন গুলো আপনারা চিনেন কিনা। আমরা দেখেছিলাম রিলেটিভ প্রোনাউন, কিছু কিছু ক্ষেত্রে রিলেটিভ অ্যাডভার্ব হয়। কোনগুলো বাবা? আমরা বলেছিলাম, সংক্ষেপে লিখবো আমরা এটাকে আরপি, মানে রিলেটিভ প্রোনাউন। কোনগুলো? সাধারণত দ্যাট অথবা যে ডবলেস ওয়ার্ড গুলো আছে এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। রিলেটিভ প্রোনাউনটা আমি আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম, আরেকটু মনে করাই দেই, তারপর আমরা রিডাকশনটা দেখব। যদি আপনি কোনো একটা সেন্টেন্সে একটা নাউন পান অথবা একটা প্রোনাউন পান এবং সেই নাউন বা প্রোনাউনের ইমিডিয়েট পরে যদি একটা দ্যাট অথবা ডবলেস ওয়ার্ড দেখতে পান এবং সেই দ্যাট বা ডবলেস ওয়ার্ডটা যদি পূর্বের নাউনটাকে নির্দেশ করে বা বুঝায়, তখন এই দ্যাট বা ডবলেস ওয়ার্ডকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। মনোযোগ সহকারে দেখেন, তা না হলে এই পুরো জিনিসটা মাথার উপর দিয়ে চলে যাবে। কি বললাম আমি? যখন নাউন বা প্রোনাউনের পরে দ্যাট বা ডবলেস ওয়ার্ড থাকে এবং সেই দ্যাট বা ডবলেস ওয়ার্ডটা যদি পূর্বের নাউন বা প্রোনাউনটাকে বোঝায়, তখন আমরা দ্যাট বা ডবলেস ওয়ার্ডটাকে বলি রিলেটিভ প্রোনাউন। আর যে নাউন বা প্রোনাউনটাকে বোঝানো হচ্ছে তাকে তখন বলা হয় অ্যান্টিসিডেন্ট, তথা বাংলায় বলা হয় পূর্বপদ। ওকে, আচ্ছা, ধন্যবাদ মুনতাসির। এই তো মাশাআল্লাহ, আপনি ক্লাস করছেন, নোটও করছেন মনে হয়। আপনি ইউসা, এই দুজনকে মনে হয় বেশি বেশি নোট করতে দেখা গেছে। হ্যাঁ, বাকিরা হয়তো করছেন, আমি খেয়াল করি নাই। আচ্ছা, আসেন তাহলে আমরা একটু দেখে নেই। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরেন আমি লিখলাম রানা উইল হেল্প দ্য ম্যান। রানা সেই লোকটাকে হেল্প করবে। এই যে দেখেন, এটা একটা নাউন। আমি বাক্যটা এখানে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমি চাইলে নাউন বা প্রোনাউনের পরে দ্যাট বা ডবলেস ওয়ার্ড নিয়ে আর একটু তথ্য দিতে পারবো। তাহলে দেখেন, রানা উইল হেল্প দ্য ম্যান, রানা সেই লোকটাকে সাহায্য করবে। এইবার আমরা কি বলতে পারি বাবা? হু। এই হু এর বাংলা কি? যে অথবা যিনি। তো দেখেন তো, নাউন বা প্রোনাউনের পরে ডবলেস ওয়ার্ড আসছে এবং সেই ডবলেস ওয়ার্ডটা যে বলতে কাকে বোঝাচ্ছে? এই লোকটাকে বোঝাচ্ছে। তাহলে এই ডবলেস ওয়ার্ডটাকে আপনি বলবেন রিলেটিভ প্রোনাউন। আর তখন আমরা এটাকে জাস্ট নাউন না বলে
অ্যান্টিসিডেন্ট বলবো। বুঝা যাচ্ছে কি? তাহলে আমরা কি বললাম দেখেন, যে দ্যাট বা ডব্লিউএস ওয়ার্ড যদি কোনো নাউনের পরে বসে ওই নাউনকে বোঝায় তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এখন এতটুকু বললে কিন্তু বাক্য হলো না। আমরা কি বললাম, রানা উইল হেল্প দ্য ম্যান, রানা সেই লোকটাকে সাহায্য করবে যে, যে কি আমাকে আরেকটু বাক্য লিখতে হবে, হু লিভস ইন, ধরনের আমরা লিখলাম শনির একটা, অথবা ধরনের আমরা লিখলাম মিরপুর। এবার আপনি প্রশ্ন করতে পারেন, ভাই অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা? হ্যাঁ, আপনাদের সাথে ক্লজের ক্লাসে আমি এটা ব্যাখ্যা করেছি, এখন আর ব্যাখ্যা করার এত সুযোগ নাই। এই যে রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজটা, এইটাকেই মূলত বলা হয়, এটাকেই মূলত বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? এতটুকুকে বাদ দেন, এটা একটা পরিপূর্ণ বাক্য। এবং এই যে যতটুকু ক্লজটা দেখতে পাচ্ছেন, এই ক্লজটা কিন্তু নাউন সম্পর্কে তথ্য দিচ্ছে। যখন কোনো ক্লজ নাউন সম্পর্কে তথ্য দেয় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এই পুরো অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা না লিখে এটাকে রিডিউস করতে পারি। এই রিডিউস করা বা রিডাকশনের সিস্টেমটা আমরা এখন শিখব। ওকে, আচ্ছা দেখেন, আমরা তো খুব কম কথা বলতেছেন, আমরা আসলে বুঝতেছিও না যে আপনারা আমাদের কথা বুঝেছেন কিনা। তাহলে এখন আমরা দেখব রিলেটিভ প্রোনাউন যুক্ত অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউসড করার নিয়ম। রিডিউসড করার নিয়ম, এইটাকে আরেকটা নামে ডাকা যায়, সেটা হলো রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল বানানোর নিয়ম। আপনি এটাকে যেইটাই বলেন, ওই যেই লাও সেই কদু। তাহলে আমরা কি বললাম, রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজকে রিডিউস করার বা রিলেটিভ প্রোনাউন যুক্ত কমপ্লেক্সকে সিম্পল বানানোর নিয়ম আমরা এখন দেখব। এইবার আমরা একটু নিয়মে চলে আসি। দেখেন, এখানে 4টা রুল আপনাকে মুখস্থ রাখতে হবে। 1 নাম্বার যেটা, প্রথমে অ্যান্টিসিডেন্ট এর পরের রিলেটিভ প্রোনাউনটি উঠে যায়। তাহলে প্রথমে অ্যান্টিসিডেন্টের পরে যেই রিলেটিভ প্রোনাউন থাকবে সেটাকে আপনার তুলে দিতে হবে। 2, অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়। এখন প্রশ্ন করতে পারেন, ভাই না থাকলে? না থাকলে উঠবে না। যেমন আই টেক টি, আমি চা খাই বা চা পান করি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, উঠবে না। 3 নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হলো অ্যাক্টিভ ভয়েস হলে, অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়। মূল ভার্ব প্লাস আইএনজি হয়। 5, প্যাসিভ ভয়েসে মূল ভার্বের V3 হয়। এতটুকু আল্লাহর নাম নিয়ে একদম ঠাডা মুখস্থ করতে হবে। হ্যাঁ, এইখানে দেখেন আমরা এতক্ষণ যা রুল শিখছি সবগুলো রুলের বাবা বলতে পারেন এই যে লাস্ট রুলটা। হ্যাঁ, এইখানে কিন্তু টুইস্ট আছে বাবা। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন, এতক্ষণ যা শিখছেন সবগুলোর বাবা হচ্ছে এটা, এখানে টুইস্ট পাবেন। আচ্ছা, এইবার আমরা একটা কাজ করি, এটাকে একটু সাইজে ছোট করে দেই। আসেন তাহলে আমরা একটু উদাহরণ দেখে নেই। আমরা তাহলে এখন একটু উদাহরণ দেখব। এক্সাম্পল, আমরা একটু আগে একটা বাক্য লিখেছিলাম, রানা উইল হেল্প দ্য ম্যান।
হু লিভস ইন মিরপুর, অথবা ধরে নেন লিখলাম শেওড়াপাড়া। এবার আমরা এই ক্লজটাকে রিডিউস করব। দেখেন, আচ্ছা এই সেন্টেন্সটার যদি বাংলা অনুবাদ আপনাকে করতে বলে আপনি একদম অ্যাজ ইউজুয়ালি করবেন। মনোযোগ সহকারে দেখেন বাবা, আজকের যতগুলো রুল শিখছেন, মানে দুটো রুল শিখছেন, 3 নাম্বারটা হচ্ছে রিয়াল মানে টুইস্ট আর কি এখানে। তাহলে আপনাকে যদি এতটুকু অনুবাদ করতে দেয় আপনি খুব সহজে অনুবাদ করতে পারতেন, রানা সেই লোকটাকে সাহায্য করবে যিনি শেওড়াপাড়ায় থাকে। এইবার দেখেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি দ্য ম্যান, এইটা হলো অ্যান্টিসিডেন্ট, এই যে হু এটা হলো রিলেটিভ প্রোনাউন, লিভস এটা হলো মেইন ভার্ব। তাহলে এটাকে রিডিউস করে দেন, এটাকে রিডিউস করেন, কে পারবেন দ্রুত বাবা? 5 জনকে দেখতে পাচ্ছি আমি, অন্তত 4 জন এটাকে রিডিউস করবেন, প্লিজ করেন। রিডিউস করার চেষ্টা তো অন্তত করেন। দেখেন আজকের ক্লাসের সবচাইতে স্ট্রং জায়গাটা হচ্ছে এইটা। কি করতে পারেন একটু চেষ্টা করেন তো। সবচাইতে গুরুত্বপূর্ণ জায়গাটা অনুবাদ করেন, বসে থাকলে হবে না, কাজ করেন বাবা প্লিজ। আচ্ছা ওকে, আমরা হয়তো টেনশন করতেছেন, যেটা মনে হয় খুব কঠিন। আচ্ছা আপনাদেরকে একটা মারাত্মক জায়গা দেখাই, দেখেন এতটুকু অনুবাদ কি, রানা সেই লোকটাকে সাহায্য করবে যে শেওড়াপাড়ায় থাকে। এবার আমাদের প্রথম কাজটা কি আমি দেখাই আপনাদেরকে, দেখেন তো। প্রথমে অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউনটি উঠে যায়, তাহলে হু উঠে যাবে। 2 অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়, এখানে কোনো অক্সিলারি ভার্বই নাই। আচ্ছা এবার 3 নাম্বার অ্যাক্টিভ হলে আমরা একটু দেখি তো, জাস্ট এতটুকু অংশ দেখবো আমরা। হ্যাঁ আচ্ছা দেখেন এখানে কিন্তু 2টা বাক্য আছে। প্রথম বাক্যটা কি, রানা উইল হেল্প দ্য ম্যান। খেয়াল করেন এখানে 2টা বাক্য আছে। প্রথম বাক্যটা কি, রানা উইল হেল্প দ্য ম্যান। দ্বিতীয় বাক্যটা কি, দ্য ম্যান লিভস ইন শেওড়াপাড়া। খেয়াল করেন কিন্তু এখানে বাক্য আছে 2টা। প্রথম বাক্যটা ছিল রানা উইল হেল্প দ্য ম্যান, দ্বিতীয় বাক্যটা কি, দ্য ম্যান লিভস ইন শেওড়াপাড়া। এই যে আলাদা আলাদা বাক্য, রানা উইল হেল্পস দ্য ম্যান এবং দ্য ম্যান লিভস ইন শেওড়াপাড়া, এই আলাদা বাক্য দুটোকে রিলেটেড করলো কে, হু। তাহলে যে আলাদা বাক্যকে রিলেটেড করে সেই হলো আপনার রিলেটিভ প্রোনাউন। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে রিলেটিভ প্রোনাউন উঠে যাবে, এই যে উঠাই দিলাম। এবার আমরা দেখব যে জাস্ট পরের বাক্যটা এটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ। এটা অ্যাক্টিভ বাক্য, না আমি এটাও মুছে ফেলি, দেখেন এই বাক্যটা অ্যাক্টিভ। দ্য ম্যান লিভস ইন শেওড়াপাড়া, লোকটা শেওড়াপাড়ায় বাস করে। তাহলে দেখেন লোকটা শেওড়াপাড়ায় বাস করে, এই সেন্টেন্সে ভার্বের কাজ সাবজেক্ট করতেছে। আমি আপনি আমরা জানি যে ভার্বের কাজ যদি সাবজেক্ট করে তাহলে সেই সেন্টেন্সটাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। এবার আমাদের কাজ হচ্ছে, এইবার আমাদের কাজটা আমরা একটু দেখতে থাকি। প্রথমে অ্যান্টিসিডেন্টের পরে রিলেটিভ প্রোনাউন উঠে যায়, উঠাই দিলাম। অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়, অক্সিলারি নাই তাই উঠাইতে পারলাম না। এরপরে দেখেন অ্যাক্টিভ ভয়েস হলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, অর্থাৎ এখানে লিভস রাখা যাবে না। তাহলে আমার এইখানে লিখতে হবে রানা উইল হেল্প দ্য ম্যান। এইবার দেখেন রানা উইল হেল্প দ্য ম্যান লিভিং ইন শেওড়াপাড়া। এইবার খেয়াল করেন আমরা বলেছিলাম বাংলায়, মনে পড়ে কিনা, আমরা বলেছিলাম বাংলায় প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে অবজেক্ট, শেষে বসে ভার্ব। তাহলে প্রথমে আমাকে সাবজেক্টটা দেখতে হবে, সাবজেক্ট কোনটা, রানা, ভার্ব কোনটা, হেল্প, উইল হেল্প, আর বাকি যা আছে পুরাটা আমাদের অবজেক্ট হয়ে গেছে। এবার আমি যদি এই বাক্যটাকে অনুবাদ করি,
এবার আমি যদি এই বাক্যটাকে অনুবাদ করি তাহলে আমাকে প্রথমে সাবজেক্ট অংশের অনুবাদ করতে হবে। তাহলে আসেন আমি সাবজেক্ট অংশের অনুবাদ করি, রানা। এইবার অবজেক্ট অংশের অনুবাদ, এই যে দেখেন এই যে অবজেক্ট অংশের অনুবাদটা, এইটা আপনাকে উল্টা দিক থেকে করতে হবে। যখন কোনো ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউস হয় তখন অনুবাদটা উল্টা দিক থেকে করতে হয়। তাহলে আমাকে লিখতে হবে রানা দা ম্যান, আগে বলা যাবে না কিন্তু, শেরপুরে বসবাসকারী লোকটিকে, সরি শেরপুর না, শেওড়াপাড়া, শেওড়া পাড়ায়, এই যে পাড়ায় কেন হলো, এই যে ইন মানে এতে, শেওড়া পাড়ায় বসবাসকারী লোকটিকে সাহায্য করবে। না বুঝলে আল্লাহর ওয়াস্তে বলেন প্লিজ, না বুঝলে আল্লাহর ওয়াস্তে বলে ফেলেন। না বুঝলে বলবেন প্লিজ, অনুবাদটা বলেন। আমি জানি এটাকে আপনারা মানে কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারবেন, অনুবাদটা বলেন। যেমন এই বাক্যটাই যদি আপনাকে অনুবাদ করতে দেয়, বসবাসকারী বলছে কিন্তু বলে নাই আপনাকে যে বসবাস করে, তখন কি করবেন? আচ্ছা আরেকটা বাক্যে যাই। ধরেন আমি আরেকটা বাক্য লিখতেছি, কার নাম লিখবো আমরা এবার? ধরেন আমি মুনতাসির নিয়ে একটা বাক্য লিখতেছি। মুনতাসির has bought a car, মুনতাসির একটা গাড়ি কিনেছে। এবার দেখেন এই যে গাড়িটা, এটা কিন্তু একটা নাউন। আমরা এবার এটা সম্পর্কে একটু তথ্য দিব। আমরা তথ্য দিতে গিয়ে বললাম which, যেটি, এই যে এটা মানে কোনটা? গাড়িটাই। তাহলে এটা কি বাবা? রিলেটিভ প্রোনাউন। which was imported from ধরেন লিখলাম USA, from জাপান। তাহলে এইখানে আপনি যদি একটু খেয়াল করেন, আমরা এই যে আগের অংশে দেখেছিলাম প্রথমে রিলেটিভ প্রোনাউন উঠে যায়, অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়, অ্যাক্টিভ হলে আইএনজি যোগ হয়, কিন্তু প্যাসিভ হলে V3 হয়। দেখেন প্যাসিভ হলে V3 হয়। এইবার আসেন আমরা এবার বাক্যটাকে একটু মিলায় দেখি। এই বাক্যটার অনুবাদ হলো মুনতাসির একটা গাড়ি কিনেছে যেটি জাপান থেকে আমদানি করা হয়েছিল। এইবার খেয়াল করেন অনুবাদের পুরো একদম ঝাঁকানাকা যে বিষয়টা। এবার আমরা যদি এটাকে রিডিউস করি তাহলে আমরা জানি রিলেটিভ প্রোনাউন, উঠে যায়। এই যে রিলেটিভ প্রোনাউন উঠে গেছে। তাহলে এখানে বাক্য আছে দুইটা। প্রথম বাক্যটা কি বাবা? মুনতাসির হ্যাজ বট আ কার। আরেকটা বাক্য হলো দ্বিতীয় বাক্যটা, খেয়াল করেন, আ কার ওয়াজ ইম্পোর্টেড ফ্রম জাপান। একটা গাড়ি জাপান থেকে ইম্পোর্ট করা হয়েছিল। এখন বলেন তো এই যে ওয়াজ ইম্পোর্টেড, এটা তো ভার্ব, মানে ইম্পোর্ট করার কাজ কি কখনো কার করতে পারে? তাহলে যে ভার্বের কাজ সাবজেক্ট করতে পারে না সেটা কি? প্যাসিভ। সেটা প্যাসিভ ভয়েসে আমরা রিলেটিভ প্রোনাউন উঠাই দিয়ে মূল ভার্বের সাথে আইএনজি যোগ না করে V3 লিখবো। তাহলে মূল পয়েন্টটা দাঁড়াচ্ছে এরকম, রিলেটিভ প্রোনাউন উঠে যায়, অক্সিলারি ভার্ব থাকলে উঠে যায়, মূল ভার্বের V3 হয়। অর্থাৎ আমরা যদি এটাকে রিডিউস করি, এবার রিডিউস করার পর হয়ে গেল মুনতাসির হ্যাজ bought a car imported from Japan। এইবার খেয়াল করেন আগে ছিল কমপ্লেক্স, এখন হলো সিম্পল। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা?
মুনতাসির, হ্যাজ বট ভার্ব, আর এতটুকু অবজেক্ট ছিল কিন্তু পুরোটাই এখন অবজেক্ট হয়ে গেছে। এখন আমরা জানি, আমাদের জানা আছে বাংলায় আগে বসে সাবজেক্ট, তারপরে বসে অবজেক্ট, শেষে বসে ভার্ব। তাহলে আমি আগে লিখবো সাবজেক্ট। মুনতাসিরের বাংলা অনুবাদ কি? মুনতাসির। এইবার ভার্বটা আগে লেখা যাবে না, আমাকে উল্টা দিক থেকে আসতে হবে। আর আমি বলেছিলাম যে জায়গাটাতে ক্লজ রিডিউস হয় তার বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হয়। খেয়াল করেন কিন্তু টুইস্ট আসতেছে। তাহলে একটা গাড়ি জাপান থেকে আমদানি করা, এটা বলা যাবে না, বরং আপনাকে বলতে হবে মুনতাসির জাপান থেকে আমদানিকৃত একটা গাড়ি কিনেছে। তাহলে খেয়াল করেন, জাপান থেকে আমদানিকৃত একটা গাড়ি, এটা কিন্তু উল্টা আসছে। খেয়াল করছেন, জাপান থেকে আমদানিকৃত একটা গাড়ি, এতটুকুর অনুবাদ উল্টা আসছে। বুঝেছেন কিনা আল্লাহর ওয়াস্তে বলেন প্লিজ। এই জায়গাগুলো আপনাদের অনেক সময় অনুবাদে গিয়ে বিপদে পড়তে হয় এই জায়গাগুলো দেখে। বুঝেছেন কিনা একটু কমেন্ট করেন প্লিজ, একটু কমেন্ট করেন বোঝা গিয়েছে কিনা। এই তো ধন্যবাদ, মুনতাসির ভাই বলছেন এখন বুঝছি, ধন্যবাদ ভাই, জাযাকাল্লাহ। এবার দেখেন, এটা তো আপনারা ট্রেইলার দেখছেন, ফুল মুভি এখন দেখবেন। রুম্পা আম্মা জান আপনি কই? আর রুম্পা গেছে ঘুমায়া। ইউসা আছেন? শারমিন আক্তার? আল্লাহ, আচ্ছা ঠিক আছে। এইবার আপনাকে যদি বলে, যে এই বাক্যটার অনুবাদ করে দাও, এই বাক্যটার অনুবাদ কে কে করতে পারবেন? ট্রাই করেন তো দেখি। রিয়ান উদ্দিন, এই বাক্যটার অনুবাদ পারবেন কিনা দেখেন তো। দেখেন, এই বাক্যটার অনুবাদ করতে দিলে অনেকে ইংরেজিতে অনার্স মাস্টার্স করা মানুষও এই জায়গাতে বাবারে বাবা গেছি রে মরছি রে বলবে। দেখেন, এখানে একটা মারাত্মক ঘটনা আছে। আপনারা বলবেন যে এই সেন্টেন্সটাতে মোট কয়টা রিডাকশন হয়েছে। আপনারা বলেন এই সেন্টেন্সে মোট কয়টা রিডাকশন হয়েছে। এই সেন্টেন্সে মোট কতবার রিডাকশন হয়েছে, কমেন্ট করেন এটা, দ্রুত কমেন্ট করবেন। এই সেন্টেন্সে মোট কতবার রিডাকশন হয়েছে? কমেন্ট করেন, জাস্ট এটা বললেই হবে মোট কতবার রিডাকশন হয়েছে, কমেন্ট করেন। আয় হায়, এতক্ষণ তো লাগার কথা না। ইন্নালিল্লাহ। এতক্ষণ তো লাগার কথা না, কাম সাইরা ফেলাইছে। আচ্ছা দেখেন, এই বাক্যটাতে রিডাকশন কয়টা হয়েছে আমরা একটু দেখি। এই যে দেখেন, একটা নাউন আছে, এরপরে হুট করে আইনজি যোগ হয়ে গেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই, আমি তো রিডাকশন করার পরে, মানে রিডাকশন দেখে তারপরে বুঝি। কোন একটা বাক্য যদি রিডাকশন করাই থাকে তাহলে আমি কেমনে বুঝবো? এটা বোঝা মারাত্মক সহজ। যদি দেখেন যে একটা নাউন বা প্রোনাউনের পর কোনো কথাবার্তা নাই, হুট করে আইএনজি যোগ হয়ে গেছে অথবা হুট করে ভিত্রি হয়ে গেছে, তাহলে আপনি বুঝবেন সেখানে একটা রিডাকশন হয়েছে। আসেন আমি একটু মিলায় দেখাই। দেখেন, রানা লিভিং, ভাই রানা লিভিং কি কোনোদিন বাক্য হয়? হয় না। তাহলে বাক্যটা ছিল এরকম, রানা হু লিভস ইন খুলনা, যার রানা যে খুলনায় বাস করে, সে উইল মিট মিম, সে মিমের সাথে দেখা করবে। এই যে দেখেন, এটা একটা নাউন। এরপরে মিমের পরে কোনো কথাবার্তা নাই, দেখেন হুট করে আইনজি যোগ হয়েছে। হ্যাঁ,
হুট করে আইএনজি যোগ হয়েছে, তার মানে এইটা ছিল এরকম রিলেটিভ প্রোনাউন ছিল মিম হু ওয়ার্কস ইন আ ফ্যাক্টরি। মিম যে একটা ফ্যাক্টরিতে কাজ করে। মুনতাসির ভাই বলছেন 3 বার হয়েছে, এই যে আমরা 1 বার 2 বার অলরেডি পেয়ে গেছি। ফ্যাক্টরি, এই যে দেখেন ফ্যাক্টরিও কিন্তু একটা নাউন, এরপরে কোনো কথাবার্তা নাই, হুট করে V3 হয়েছে। মেহরুন্নেসা বলছেন 4 বার। আচ্ছা মেহরুন্নেসা, আমরা একটু দেখি কয়বার হয়েছে বাবা। হ্যাঁ, তাহলে দেখেন ফ্যাক্টরি একটা নাউন, নাউন না, নাউন। তাহলে দেখেন তো এই নাউনটার পরে হুট করে V3 হয়ে গেছে, তার মানে এটা কি ছিল? আ ফ্যাক্টরি which is situated at নারায়ণগঞ্জ। এই যে দেখেন নারায়ণগঞ্জ একটা নাউন, এই নাউনের পরে কোনো কথা নাই বার্তা নাই, হুট করে V3 চলে আসছে, আসছে না? আসছে। তার মানে এইখানে একটা ঘটনা ঘটছে। এইটা মূলত আমি উপরে না লিখে নিচে লিখলাম, নারায়ণগঞ্জ which is known as। এই যে দেখেন এই পুরো বাক্যটাতে মোট রিডাকশন বা রিডিউস হয়েছে 4 বার। শারমিন আক্তার 3 বার বলেছেন, মেহরুন্নেসা 4 বার বলেছেন, মুনতাসির মাহমুদ 3 বার বলছেন। আচ্ছা মেহরুন্নেসা আপনি জিতে গেছেন, ধন্যবাদ আম্মাজান। আপনার বাসায় আপনার খরচে আমরা ডিনার খাবো। ও সরি, আপনি জিতছেন তো, আমার বাসায় আপনাদের দাওয়াত থাকলো। হ্যাঁ, তাহলে দেখেন আমরা বলেছিলাম যেটা যে ক্লজ রিডিউস হলে এই যে রিলেটিভ প্রোনাউন উঠে যায়, অ্যাক্টিভ ভয়েস হলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়, হইছে। এরপরে দেখেন এই যে মিম রিলেটিভ প্রোনাউন উঠে যায়, অক্সিলারি ভার্ব উঠে যায়, অ্যাক্টিভ ভয়েস হলে আইএনজি যোগ হয়। এই যে ওয়ার্কসটা হয়ে গেছে আইএনজি যোগ হয়ে ওয়ার্কিং, এই যে লিভসটা হয়ে গেছে আইএনজি যোগ হয়ে লিভিং। এবার আসেন দেখেন তো ফ্যাক্টরি কি কখনো নিজে নিজে কোনো জায়গায় সিচুয়েট করতে পারে? পারে না। রিলেটিভ প্রোনাউন উঠে গেছে, অক্সিলারি ভার্ব উঠে গেছে, প্যাসিভ ভয়েস, তাই এখানে V3 হয়েছে। এবার নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ কি নিজে নিজের চেনে? নো, নারায়ণগঞ্জকে আমরা চিনি, প্যাসিভ ভয়েস, রিলেটিভ প্রোনাউন উঠে গেছে, অক্সিলারি ভার্ব উঠে গেছে, এই যে মূল ভার্বের V3, এই যে V3 আসছে। এইবার প্রশ্ন করতে পারেন যে স্যার এত ভয়ঙ্কর কথা, এইটার অনুবাদ কেমনে করব? ভাই এইটার অনুবাদ করতে দিলে আমি আমার জীবনে শতবার এই অনুবাদ স্টুডেন্টদেরকে যখন করিয়েছি, স্টুডেন্টরা বারবার এই জায়গাটাতে আটকে যায়। ইভেন আপনারা দেখবেন, আপনারা হয়তো এই যে যারা প্রিপারেশন নিচ্ছেন ভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন, আল্লাহ না করুক, ধরে নেন আপনার কোন একটা ভার্সিটিতে হলো না, তখন যাদের আর্থিক সঙ্গতি আছে তারা চিন্তা করতে পারে আমি দেশের বাইরে চলে যাব, আইএলস এক্সাম দেব। আপনারা আইএলস এক্সামের প্যাসেজগুলো যদি দেখেন, এই প্যাসেজগুলোতে দেখবেন বারবার রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহৃত হয়েছে। রিডিং সেকশনে, রাইটিং সেকশনে যদি আপনি নিজে ইউজ করতে পারেন, আপনার লেখার মান বাড়বে। সো এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা কাজে লাগবে। হ্যাঁ, আপনার টেক্সট বুকেও ছিল এরকম, আপনি হয়তো খেয়াল করেন নাই, সমস্যাটা এই জায়গাতেই। আচ্ছা, তাহলে এখন যদি আপনারা একটা কাজ করেন, আপনারা এটাকে একটু স্ক্রিনশট নিয়ে নেন, এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নেন, আমি আপনাদেরকে এটার অনুবাদ করার টেকনিকটা দেখাই দিচ্ছি। মারাত্মক একটা জায়গা আছে। হ্যাঁ, একটু স্ক্রিনশটটা নিয়ে নেন বাবা। হ্যাঁ, এইটার অনুবাদে মারাত্মক কিছু বিষয় শিখবেন, এভাবে কোনো বই কখনো ব্যাখ্যা করে না। কেন করে না আমি জানি না। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি আপনি অলরেডি স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এইবার আসেন আমি এই বাক্যটার অনুবাদ করায় দিই, রানা লিভিং ইন খুলনা। আচ্ছা, আমি পুরো বাক্যটা লিখে আপনাদেরকে দেখাই। দেখেন বাক্যটা ছিল এরকম, রানা লিভিং ইন খুলনা। রানা লিভিং ইন খুলনা উইল, মনে হয় সুন ছিল একটা, তাই না? উইল সুন মিট মিম, উইল সুন মিট মিম। এই মিমের পরে ছিল ওয়ার্কিং, মিমের পরে কি ছিল? ওয়ার্কিং। তারপর ইন আ ফ্যাক্টরি, ওয়ার্কিং ইন আ ফ্যাক্টরি। আমরা লেখার সময় লিখি টরি, উচ্চারণ হচ্ছে ফ্যাক্টরি। তারপরে এখানে ছিল সিচুয়েটেড, সিচুয়েটেড অ্যাট নারায়ণগঞ্জ। বাবা আমি নারায়ণগঞ্জটাকে সংক্ষেপে NG লিখলাম, রাগ করেন না।
হ্যাঁ, নারায়ণগঞ্জটাকে সংক্ষেপে এনজি লিখলাম। known as the Dundee of Bangladesh, known নারায়ণগঞ্জ, known as the Dundee Dundee of Bangladesh। আচ্ছা, আপনাদের খালি একটা ছোট্ট কাজ দেই, আপনারা এই সেন্টেন্সটা থেকে ফাইনাইট ভার্বটা খুঁজে বের করেন, বা এই সেন্টেন্সের মূল ভার্বটা কোনটা সেটা খুঁজে বের করেন। আশা করি কেউ মিস করবেন না, সবাই পারবেন। একটু একটু খুঁজে বের করেন তো বাবা। হ্যাঁ, মুনতাসির মাহমুদ, মেহেরুন্নেসা, শারমিন আক্তার, রুম্পা, ইউসা, একটু খুঁজে বের করেন তো বাবা। এই সেন্টেন্সের মূল ভার্ব হচ্ছে উইল মিট। সুন থাকায় আমরা পুরো অংশটাকে ধরে নিলাম। তাহলে আমরা ভার্ব পেয়ে গেছি, আমরা এই সেন্টেন্সে সাবজেক্ট পেয়ে গেছি, শুধু রানা সাথে যুক্ত অংশটাকে নিলাম আমরা। এই এতটুকু হলো আমাদের সাবজেক্ট। আমরা এই বাক্যটাতে আমাদের প্রয়োজনীয় যে অবজেক্ট সেটাকেও পেয়ে গেছি, সেটা কি? মিম। তবে মিমের সাথে সংযুক্ত অংশ আছে, ওয়ার্কিং in a factory situated at Narayanganj known as the Dundee of Bangladesh। তাহলে আমরা জানি বাংলায়, এই যে এখানে লিখে দিচ্ছি, আমরা জানি বাংলায় অনুবাদ করতে গেলে কি হয়? প্রথমে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, শেষমেশ ভার্ব। তাহলে উইল সুন মিট এতটুকু আমি লিখতে পারবো না। ওকে, আমাকে আগে সাবজেক্টটা লিখতে হবে। দেখেন, আল্লাহর ওয়াস্তে এতটুকু অংশ মনোযোগ দিয়ে দেখেন প্লিজ। আপনি যদি শুধু বলেন রানা যে খুলনায় বাস করে, অনুবাদ শেষ হয়ে যাবে, ধ্বংস। তাহলে দেখেন, এই যে মনে আছে তো, যখন রিডিউসড হয় বাংলা অনুবাদ উল্টা দিক থেকে হবে। তাহলে আপনাকে এখানে লিখতে হবে খুলনায় বসবাসরত বা বসবাসকারী রানা। এবার ভার্বটা আমরা একদম শেষে বলবো। এবার পুরোটা উল্টা দিক থেকে অনুবাদ করতে হবে। বলতে পারেন কেন? কারণ রিডিউস হয়েছে। এবার দেখেন, অফ মানে এর, অ্যাজ মানে হিসেবে, এগুলো প্রেপোজিশন। অ্যাট মানে এ অন্তস্থ অ তয়কারে তে। ইন, এই যে বাংলা হলো এ অ তয়কারে তে। কি ভয়ঙ্কর অবস্থা দেখেন। তাহলে এবার এটা অনুবাদ কি আসতেছে? খুলনায় বসবাসকারী রানা বাংলাদেশের ডান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে অবস্থিত একটা ফ্যাক্টরিতে কর্মরত মিমের সঙ্গে দেখা করবে। কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন। তাহলে খুলনায় বসবাসকারী রানা বাংলাদেশের ডান্ডি হিসেবে পরিচিত। হ্যাঁ, ডান্ডি স্কটল্যান্ডের একটা শহর। হ্যাঁ, সেই শহরের সাথে তুলনা করা হয়েছে নারায়ণগঞ্জকে। আচ্ছা, তাহলে দেখেন, খুলনায় বসবাসকারী রানা বাংলাদেশের ডান্ডি হিসেবে খ্যাত বা পরিচিত, বাংলাদেশের ডান্ডি হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে অবস্থিত একটি কারখানায়, ফ্যাক্টরি মানে কারখানায় এই যে ওয়ার্কিং, কর্মরত। মিমের সাথে করতে গিয়ে আসলো, মিট মানে হলো কারোর সাথে দেখা করা। এইবার আমরা শেষমেশ ভার্বটাকে লিখবো। সুন উইল মিট সুন, শীঘ্রই দেখা করবে। মুনতাসির বুঝতে পারছেন বাবা? মেহরুন্নেসা, শারমিন আক্তার, বাকিরাও একটু কমেন্ট করেন বোঝা গেছে কিনা দেখেন। একটু কমেন্ট করবেন, কমেন্ট করতে হবে তো বাবা।
এই আপনারা কমেন্ট করেন না, আমরা বুঝবো কেমনে বলেন, আপনারা যে বুঝছেন কিনা বলতে তো হবে। অন্তত ইয়েস লেখেন, নো লেখেন। দেখছেন এখন মাত্র 2 জন ভিউয়ার হয়ে গেছে, 3 জন হয়ে গেছে। আল্লাহ, এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস যারা মিস করলেন, মানে তারা আরেকটা এক্সাম্পল দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা, চেষ্টা করতে দিয়ে, আচ্ছা ধন্যবাদ। আসেন তাহলে, এই যে দেখছেন কি চমৎকার একটা অনুবাদ। এবার মুনতাসির, আপনাদেরকে ছোট্ট একটা অনুবাদ দিলাম, এটা করে দেন। হি বড়া খার ইম্পোর্টেড ফ্রম জাপান। রুম্পা, জি স্যার, অনেক ভালোভাবে বুঝিয়েছেন আপনি, ধন্যবাদ বাবা। খালি আমি বোঝালে হবে না যে ইয়াফা ইন্তিহা। রুম্পা, শুধু আমি বোঝালে হবে বাবা, আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, নিজে থেকে বাক্যগুলো তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে এই বাক্যটা আমরা ইতিমধ্যে করে ফেলছি। হ্যাঁ, এবার এই বাক্যটার অনুবাদ করেন আপনারা। এই যে এই বাক্যটার, ইউ শুড হ্যাভ রেড, মাথায় রাখবেন, রিড রেড রেড, ইউ শুড হ্যাভ রেড দ্য বুক। তোমার সেই বইগুলো পড়া উচিত বা সেই বইটা পড়া উচিত। এরপরে দেখেন কোনো কথাবার্তা নেই, নাউনের পরে হুট করে ভিত্রি চলে আসছে, তার মানে এখানে কাম হয়ে গেছে। এই যে দেখেন ভিত্রি আসছে, তার মানে এখানে কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে বাবা? ইউ শুড হ্যাভ রেড দ্য বুক, তোমার সেই বইটা পড়া উচিত, which was designed, যেটাকে ডিজাইন করা হয়েছে with new curriculum। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট অংশ অনুবাদ করব, আমরা লিখব তোমার। এবার দেখেন শুড হ্যাভ রেড, এতটুকুর বাংলা হলো পড়া উচিত ছিল, পড়া উচিত ছিল। এখানে আপনাদের অনুবাদের একটা টেকনিক বলে দেই, যদি কখনো এরকম পান সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3, তাহলে এর বাংলা হলো সাবজেক্ট এর কিছু করা উচিত ছিল। আপনি যদি বলেন আমার খাওয়া উচিত, তাহলে বলবেন আই শুড ইট। কিন্তু আপনি যদি বলেন আমার খাওয়া উচিত ছিল, তখন বলতে হবে আই শুড হ্যাভ ইটেন। আপনি যদি বলেন তোমার আমাকে ফোন করা উচিত, সেক্ষেত্রে বলবেন ইউ শুড হ্যাভ কল মি, ইউ শুড হ্যাভ ফোন মি। কিন্তু আপনি যদি বলেন যে তোমার আমাকে ফোন করা উচিত ছিল, তখন বলবেন ইউ শুড হ্যাভ ফোনড মি, ইউ শুড হ্যাভ কলড মি। তোমার আমাকে দাওয়াত দেওয়া উচিত, ইউ শুড ইনভাইট মি। তোমার আমাকে দাওয়াত দেওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ ইনভাইটেড মি। আচ্ছা, তাহলে আমরা এটা অনুবাদ করি। তোমার, এই যে দেখেন ভার্বটা কিন্তু আমরা বলবো না, কারণ আমরা জানি আগে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, শেষমেশ ভার্ব বলবো আমরা। এবার উল্টা দিক থেকে আসেন। তাহলে তোমার নতুন কারিকুলামে ডিজাইন করা বা সাজানো বইটি, তোমার যে নতুন কারিকুলামে বা শিক্ষাক্রমে, যেটা আপনি বলেন আর কি, কারিকুলামও বলা যায়, সমস্যা নেই। কারিকুলামে ডিজাইনকৃত বা প্রস্তুতকৃত বা লিখিত, যেটাই বলেন, বই সাধারণত প্রস্তুত, লিখিত বইটা পড়া উচিত ছিল। আচ্ছা, এখন আমি আপনাদেরকে কিন্তু এরকম কিছু কিছু কাজ দিয়ে রাখবো, আপনারা এগুলোকে ট্রান্সলেট করবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে কিছু কাজ দিব, আপনারা এগুলোকে ট্রান্সলেট করে অবশ্যই অবশ্যই আমাকে ইনবক্সে জমা দিবেন। আমাকে ইনবক্সে জমা দিবেন, আমি আপনাদেরটা দেখে, হ্যাঁ দেখে আমি আপনাদেরকে রিপ্লাই দেব। এইবার আপনাদেরকে আমি আপনাদের একটা সেন্টেন্স লিখতে দিচ্ছি, হ্যাঁ, এটা নিজেরা করবেন। লোকজন তো একদম কমে গেলেন আপনারা। আর একটা বাক্য দেই, এটা আপনারা অনুবাদ করবেন। ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আমরা 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 কৃষকদের কাছ থেকে বা কাছে থেকে সংগ্রহকৃত ফলগুলো বিক্রি করি। যে এইটার অনুবাদ করে দেবেন আপনারা।
এখন অনেকে বলতে পারে ভাই কেমনে বুঝবো? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা খুব সহজ। সাবজেক্ট কোনটা? আমরা। ভার্ব কোনটা? বিক্রি করি। কি বিক্রি করি? ফলগুলো, অবজেক্ট। এইবার দেখেন এই যে সরবরাহকৃত, সংগ্রহকৃত, হ্যাঁ, তারপরে কৃত ইত্যাদি। হ্যাঁ, তাহলে আমরা কি করব? এই যে দেখেন আমরা এটাকে এইভাবে নেব, উই সেল দ্য ফ্রুটস। আমরা সেই ফলগুলো বিক্রি করি। এই দেখেন সরবরাহকৃত, বসবাসরত, এই কৃত, রত এরকম থাকবে। হ্যাঁ, থাকলে আপনি বুঝবেন এখানে একটা রিডিউস হয়ে গেছে। তাহলে আপনাকে লিখতে হবে উই সেল দ্য ফ্রুটস কালেক্টেড ফ্রম দ্য ফার্মার্স। এই যে হয়ে গেছে, দেখেন উই সেল দ্য ফ্রুটস কালেক্টেড ফ্রম দ্য ফার্মার। এই যে এতটুকুর অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হবে। আমরা কৃষকদের থেকে সংগ্রহকৃত ফলগুলো বিক্রি করি। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? থাকলে বলেন, না থাকলে আপনাদের আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি। আমি কিছু হোমওয়ার্ক আপনাদের গ্রুপে দিয়ে দেবো। আপনাদের কাজ হচ্ছে গিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে এই কাজগুলো সলভ করে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দেবেন। এতক্ষণ আমরা যা শিখেছি সেটার আমি একটা ছোট্ট আপনাদেরকে রিক্যাপ দেই। আচ্ছা, এতক্ষণ আমরা যা শিখলাম সেটা ছোট্ট করে একটা ব্যাখ্যা দিচ্ছি, মানে আরেকবার বলে নেই। দেখেন, আমরা বলেছিলাম যে আমাদের আজকের ক্লাসে আমরা আপনাদের সাথে রিভার্স ট্রান্সলেশন নিয়ে কথা বলবো। অর্থাৎ কিছু জায়গা আছে যে জায়গার বাংলা বাক্য ইংরেজিতে অনুবাদ করলে উল্টা হয়, ইংরেজি বাক্য বাংলায় অনুবাদ করলে উল্টা হয়। বলার পর আমি বলেছিলাম যে রিভার্স ট্রান্সলেশন করতে গেলে আপনাদের সাথে 3টা জায়গা আমি ব্যাখ্যা করব। হ্যাঁ, প্র্যাকটিস করি, আপাতত সমস্যা পেলে বলবো। হ্যাঁ মুনতাসির, ধন্যবাদ। খেয়াল করেন, আমরা একদম শুরুতে বলেছিলাম যে প্রিপোজিশনের বাংলা হলো বিভক্তি অথবা অব্যয়। এরপর আমরা কিছু প্রিপোজিশন দেখিয়েছিলাম, যেমন ধরেন না ছোট্ট করে অন মানে উপরে অথবা উপরের। তারপর আমরা বলেছিলাম যে 1 নাম্বার যে রুলটা সেটা হচ্ছে দুটো ওয়ার্ডের মাঝখানে অর্থাৎ দুটো নাউনের মাঝখানে প্রিপোজিশন থাকলে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে লিখতে হয়। যেমন আপনি যদি বলেন দ্য বক্স অথবা যদি বলেন দ্য ডাস্টার অন দ্য টেবল। এখন অন মানে হলো উপরের, আপনি কি বলবেন ডাস্টারের উপরের টেবিলটি নাকি টেবিলের উপরের ডাস্টারটি? তার মানে এই যে দুটো করে নাউনের মাঝখানে যদি একটা প্রিপোজিশন পান, অনুবাদ উল্টা দিক থেকে আসবে। ধন্যবাদ রুম্পা। তাহলে আপনি কি লিখবেন ডাস্টারের উপরের টেবিলটি নাকি টেবিলের উপরের ডাস্টারটি? তাহলে বলবেন টেবিলের উপরে ডাস্টারটি বা টেবিলের উপরে ডাস্টারটি। এই যে উল্টা দিক থেকে আসলো একটা রুল। হ্যাঁ, এখানে বেশ কিছু আমি প্র্যাকটিস আপনাদেরকে করে দেখিয়েছি, দেখে নিন তাহলে পারবেন। রুল নাম্বার 2-তে আমি আপনাদেরকে বললাম যে একটা পরিপূর্ণ প্যাসিভ ভয়েস যদি থাকে তার অনুবাদ আপনাকে অবশ্যই উল্টো দিক থেকে লিখতে হবে। যেমন এটা কিন্তু পরিপূর্ণ না, এখানে বাই দ্য গভর্নমেন্ট নাই, যেহেতু নাই তাই এটা অসম্পূর্ণ। এক্ষেত্রে অনুবাদ হবে এই দিক থেকে, অর্থাৎ ব্যাপক পরিমাণ চিনি আমদানি করা হয়। কিন্তু এইখানে দেখেন পরিপূর্ণ প্যাসিভ ভয়েস, তাই এটার বাংলা অনুবাদ হবে উল্টা দিক থেকে। আর লাস্টে তো যেটা বললাম আপনাদেরকে যে যদি কোনো রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করা হয় সেক্ষেত্রে অনুবাদ উল্টা দিক থেকে হবে। যেমন রানা লিভিং ইন খুলনা, অনুবাদ হয়ে গেল খুলনায় বসবাসকারী রানা। মিম ওয়ার্কিং ইন আ ফ্যাক্টরি, একটা ফ্যাক্টরিতে কর্মরত বা একটা কারখানায় কর্মরত মিম। হ্যাঁ, তার মানে 3টা জায়গা আমরা দেখলাম যে দুটো ওয়ার্ডের মাঝখানে প্রিপোজিশন থাকলে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে হবে, পরিপূর্ণ প্যাসিভ ভয়েস থাকলে বাংলা অনুবাদ উল্টা দিক থেকে হবে, এবং একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজকে যদি আপনি ছোট করেন, শর্ট করেন, সেক্ষেত্রেও বাংলা অনুবাদ উল্টা দিক থেকে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।